এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আইটি লাইভ ক্লাসে। অনেকদিন পর বেসিক্যালি এই ক্লাসটা হচ্ছে টার্গেট কোয়ালিটি ব্যাচ, যারা অনলাইন ব্যাচে স্টুডেন্ট রয়েছে বিভিন্ন বাংলাদেশের আর আছে থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, অনেক জায়গা থেকে আমাদের সাথে স্টুডেন্ট অনলাইনের মাধ্যমে অ্যাড পেয়ে থাকো। তাদের জন্য আসলে তাদেরকে আমি ক্লাসে বাংলাদেশের কৃষিটা পড়াচ্ছিলাম, যারা পঁচিশ হয়েছে তাদের জন্য বেসিক্যালি আমি কি করেছিলাম, বাংলাদেশের কৃষি ক্লাস বাংলাদেশের কৃষি রিলেটেড আমরা ইতিমধ্যে কয়েকটা ক্লাস নিয়েছি। ওই ক্লাসগুলোর আলোকে আজকে আমাদের ক্লাস হচ্ছে সলভ ক্লাস। ক্লাসটা একটু খেয়াল করবো সবাই, আজকের ক্লাসটা আমাদের রেগুলার ক্লাস হয়ে আজকে আমরা হচ্ছে সলভ করবো আমাদের যাদের যাদের সমস্যা আছে সেই সমস্যাগুলো সলভ করবো। আমরা আমাদের ব্যাচে বেসিক্যালি এই কাজটা করে থাকি। যদি কোনো সমস্যা থাকে স্টুডেন্টের তিনটে ক্লাসের পর সেগুলোর ভিত্তিতে আমরা কি করি, সলভ ক্লাস নিয়ে থাকি। তো আমি একটু দেখতে চাই কারা আমার সাথে যুক্ত হয়েছে, আমি একটু আমার গ্রুপগুলোতে শেয়ার করে দেবো। সো যারা যারা যুক্ত হয়েছে অনেকদিন পরে আগে থেকে লাইভ, তো যারা যারা যুক্ত হয়েছে সবাই কাইন্ডলি একটু পারলে জয়েন হয়ে যাবে। এগুলো আমি আমার কোচিং, আমাদের যেটা কোচিং আছে অফলাইনে, তোমরা যারা চট্টগ্রামে থাকো তারা আমাদের অফলাইনে ক্লাস করতে পারো কোচিংয়ে এসে। তো আমি সব গ্রুপে একটু দিয়ে দেবো যাতে করে সবাই ক্লাস করতে পারে, যেহেতু ফ্রি ক্লাস সবার জন্য। আই হোপ সবাই জয়েন করে ফেলবে। ওকে, একটু কারা কারা যুক্ত হয়েছে, কোথায় থেকে যুক্ত হয়েছে, কোন কলেজের স্টুডেন্ট, তারা অনলাইন পেয়েছে, তারা অফলাইন পেয়েছে, এবং স্যার আওয়াজ বেশি বলবেন। এখন ঠিক আছে, আই হোপ নয়েজটা ওকে ওকে ওকে। ভাগ্যিস আমি তো পুরো মাথা মোটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, যারা যারা যুক্ত হয়েছো সবাই বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দাও। আমি তো ভাবছিলাম যে ক্লাস নিতে পারবো কি পারবো না। আমার তো পুরো মেজাজ খারাপ হয়ে গেছিল ভাই। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আমি একটু দেখি যে কারা কারা যুক্ত হয়েছে এখানে। স্যার বাইরের সাউন্ড আসতেছে, আই হোপ এখন ঠিক আছে। সবাই সবাই একটু বলো যে ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আমরা আমাদের আলোচনায় চলে যাব, কারণ আমরা সময় নষ্ট করার মানুষ নই। আমরা বাংলাদেশের কৃষির উপর ইতিমধ্যে তোমাদেরকে বাংলাদেশের কৃষির কাঠামো, সরি কৃষির ধারণা, তারপর হচ্ছে তোমাদের কৃষির কাঠামো, তারপর হচ্ছে কৃষির উপখাত, তারপর হচ্ছে কৃষিজ ও খামার, কৃষি খামার আর কি, ঠিক আছে। এরপর কৃষি পণ্যের বিপণন, এগুলো আমরা আমাদের অনলাইন ব্যাচে শেষ করেছি। যারা আমাদের সাথে অনলাইনে কানেক্টেড ছিল তারা জানো, অনলাইন ব্যাচে যারা আছে এই ক্লাসটা আমি সবার জন্য ফ্রি করে দিয়েছি, কারণ আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট আছে, কোচিং এর স্টুডেন্ট আছে, মানে পুরোপুরি অনেক স্টুডেন্ট থাকার কারণে আমি সবার জন্য ফ্রি করে দিয়েছি, যাতে করে সবাই একটু ক্লাসটা করতে পারে, উপকৃত হতে পারে সবাই, ঠিক আছে। সবকিছু ঠিকঠাক আছে কিনা, কে কোথায় থেকে যুক্ত হয়েছে, কিভাবে যুক্ত হয়েছে সেটা একটু বলো। আমরা আলোচনার দিকে যাব। আমি জানি না কয়জন আসতেছে, দেখতে পাচ্ছি না কয়জন যুক্ত হয়েছে। আচ্ছা, আই হোপ তোমরা কি বলতে যাচ্ছে সেটা একটু ভালো করে শুনবা, সময় নষ্ট করবা না। যেহেতু ক্লাসে জয়েন হয়েছো সেহেতু কোনো সময় নষ্ট করবা না। আমি কি বলতে যাচ্ছি, কি কি পড়াতে যাচ্ছি সেই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করবা। প্রত্যেকটা জিনিস একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবা, কারণ এই টপিকগুলো তুমি যদি ভালো মতো বুঝতে পারো তাহলে এটা তোমার জন্য অনেক কাজে আসবে। সো আমি বলবো যে যারা যারা যুক্ত হয়েছে তারা কাইন্ডলি সময় নষ্ট না করে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। আমি দেখতে পাচ্ছি অনেক কম স্টুডেন্ট, বাট এত কম স্টুডেন্ট দিয়ে আমি জীবনেও ক্লাস করাইছি কিনা জানি না।
বাট তারপরেও করাবো, সমস্যা নেই, যেহেতু এটা ফ্রি ক্লাস, আমি কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট ছাড়া আসছি। আচ্ছা দেখেন, এই টপিকের আলোকে আমরা যেগুলো পড়বো সেগুলো আমি তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব। দেখো প্রথমে হচ্ছে আমাদের আলোচ্য বিষয় কি কি, দেখো এখানে একটু খেয়াল করবা। আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কৃষির ধারণা, কৃষির কাঠামো, কৃষির উপকার, কৃষি জোত কামান, কৃষি পণ্যের বিপণন। এগুলো আমরা আমাদের ক্লাসে শেষ করেছি, আজকে হচ্ছে এই টপিকের আলোকে যাদের যাদের সমস্যা আছে এই সমস্যার সমাধান ক্লাস। সমস্যার কি ক্লাস? সমাধান ক্লাস। এবং এই সমস্যার সমাধান ক্লাসে আমি তোমাদেরকে কি কি পড়াতে যাচ্ছি, এই সমস্যার সমাধান ক্লাসে আমি তোমাদেরকে পড়াতে যাচ্ছি ভাই, আমরা পড়বো এখান থেকে আমাদের বিগত বছরের যে এমসিকিউ গুলো আসে সেগুলা, যে জ্ঞানমূলক প্রশ্ন আসে সেগুলা, যে অনুধাবনমূলক প্রশ্ন আসে সেগুলা, এবং যে সিকিউ প্রশ্ন হয়, সেগুলা সব বিষয়ে আমরা পড়বো টপিক ভিত্তিক। এখন টপিক ভিত্তিক কথাটা অনেকে বুঝে না, টপিক ভিত্তিক মানে কি জানো? এই যে মনে করো টপিক ওয়ান, এই টপিক ওয়ানটা তোমার হচ্ছে পুরোটা কৃষির ধারণা নিয়ে করা। বলতো কৃষির ধারণা বা কৃষির বেসিক, এই যে কৃষির ধারণা বা কৃষির যেটা বেসিক আছে ওই বেসিকের উপরে এই টপিক ওয়ানের আলোকে এই এমসিকিউ গুলো করা আছে। এরপর মনে করো টপিক টু তে গেলাম। টপিক টু কি? টপিক টু হচ্ছে মনে করো যে এটা কৃষির কাঠামো যেটা আছে, কৃষির যে উপকার, এই কৃষির উপকার যে জিনিসটা আছে না, ওই জিনিসটার উপর বেস করে তৈরি করা এই টপিক টু। এগুলো হচ্ছে কৃষির উপকার রিলেটেড প্রশ্ন। এভাবে করে তুমি যখন আমাদের এমসিকিউ শেষ হবে তখন ঠিক টপিক ভিত্তিক আবার তোমাদেরকে এই এমসিকিউ গুলো, দেখো কতগুলো এমসিকিউ সলভ করবো আজকে রাত যতক্ষণ হোক। এই দেখো বিগত বছরে আসা জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়বো ভাইয়া। টপিক ভিত্তিক এমসিকিউ গুলো পড়া শেষ করে আমরা এমসিকিউ গুলো এত এমসিকিউ কোথায় থেকে আসলো? এই যে দেখো টপিক ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়বো, এই যে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়বো। দেখো টপিক ভিত্তিক কৃষি ও কৃষিকাজ এই টপিক, এই কৃষির উপকার এই টপিক, দেখো টপিক ভিত্তিক জ্ঞানমূলক গুলো পড়বো। এরপর কি পড়বো? এই দেখো এরপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এরপর দেখো এই যে টপিক ওয়ান কৃষির উপকার রিলেটেড কি কি প্রশ্ন আসে সে প্রশ্নগুলা, আবার কৃষি খামার রিলেটেড কি কি প্রশ্ন আসে সেগুলা, আবার কৃষি পণ্যের বিপণন রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলা। টোটাল কথা ভাই সবকিছু ক্লিয়ার করে দিব, শুধু তোমাদের ক্লাসের অংশগ্রহণ নিশ্চিত চাই, ঠিক আছে? সবাই একটু যেহেতু ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু নিজের বন্ধু বান্ধবদেরকে নিজের টাইমে থেকে একটু শেয়ার করে দিব। আমি দেখতেছি মাত্র একটা না কয়টা শেয়ার, একটু সবাই শেয়ার করে দিও, যেহেতু একটা পাবলিক ক্লাস। সবাই শেয়ার করে দিলে আই হোপ অনেক স্টুডেন্ট আসবে আমাদের সাথে যুক্ত হবে, সবাই উপকৃত হতে পারবে। আচ্ছা এই টপিকগুলো আমরা পড়বো। আমরা একটু জানতে চাই যে কারা কারা শেয়ার করেছে, একটু জানতে চাই, দেখি বলো একটু আমাকে কারা কারা শেয়ার করেছে। যারা শেয়ার করেছে তারা লিখো শেয়ার ডান, যারা শেয়ার করেছে তারা লিখো শেয়ার ডান। যারা শেয়ার করবা তারাই ক্লাসটা শেয়ার করলেই তোমাদেরকে পিডিএফটা দেবো। যারা শেয়ার করবা ক্লাসটা শেয়ার করবা, যারা ক্লাস শেয়ার করবে তারা হচ্ছে এই ফ্রিতে পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা যদি তুমি শেয়ার করো, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসো। আচ্ছা যাই হোক, ঠিক আছে, এটা আবার পেড ব্যাচের ক্লাসটা এমনিতে পাবি, টেনশন করিস না। ওকে, দেখতেছি রবি আহমেদ বলেছে, ইমরান হাসান বলেছে ও স্যার কেন আসুন, ভালো আছি ভালো আছি। অফলাইন পেড ব্যাচ গুড। বর্ষা মজুমদার, অনেকেই করেছো কিন্তু আমি দেখতেছি না কেন, তাহলে আমার কাছে দেখা যায় না কেন? নাই, আমার কোনো ফ্রেন্ড ইকোনমিক্স নাই বলতেছে। ওকে ওকে ওকে, চলো আমরা প্রথমে কয়েকটা এমসিকিউ সলভ করবো, তাই আমরা হচ্ছে সিকিউর দিকে যাব। প্রথমে আমরা কয়েকটা এমসিকিউ সলভ করি, ঠিক আছে? কয়েকটা এমসিকিউ সলভ করি, অনেকদিন পরে আসছি। আমার আইডিতে রিচ অনেক কমেই গেছে, এক সময় অনেক স্টুডেন্ট ক্লাস করতাম, এখন তো ক্লাস করোই না। ওকে, পড়ালেখাই তো করো না, তোমরা কি ক্লাস করবা? একটু খেয়াল করো, আজকে হচ্ছে সলভ ক্লাস 1, এরকম করে আমরা কয়েকটা ধারাবাহিকভাবে লাইভ ক্লাস তোমাদের জন্য রাখবো। হয়তো এটা আমার আইডি থেকে হচ্ছে, হয়তো কিছুদিন পরে আমাদের পেজ থেকে হবে, এক এক সময় এক এক জায়গা থেকে হতে পারে। দুজন করে, চলো আমরা দুজন করি। হ্যাঁ, চট্টগ্রাম ভাষা শুরু হয়ে যাক না? ওকে, আমরা সবাই রেডি কিনা বলো, আমরা সবাই রেডি কিনা? আমরা কি ক্লাস শুরু করবো কিনা? আমরা সবাই রেডি কিনা? জাস্ট একটা রেডি লিখবো সবাই। আমরা জাস্ট সবাই যারা কোর্স রিলেটেড কথাবার্তা বলতে চাও তারা এখানে নিচে পাবা। হ্যাঁ, কোর্স অনলাইনে কোর্সে নিয়ে কথা বলতে পারবে, নিচে নাম্বার পাবা, নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? এখানে পিডিএফ দিব, তখন নাম্বার নিও, ওখান থেকে যোগাযোগ করো, ঠিক আছে? আমরা এখন পড়বো, শুধু জাস্ট পড়বো। সবাই রেডি কিনা একটু জাস্ট আমাকে বলো যে আমরা সবাই রেডি কিনা। রেডি হলে জাস্ট একটা সবাই রেডি লিখে,
সবাই একটা রেডি লিখেন যে আমরা ক্লাস শুরু করবো কিনা। ওকে, রেডি রেডি শুরু করেন। অনেকে বলতেছে রেডি শুরু করেন। রেডি, সবাই রেডি? ওকে, সবাই যদি রেডি হয়ে থাকো তাহলে ফটাফট কমেন্ট করবা, ফটাফট কমেন্ট করবা। কেন কমেন্ট করবা? কারণ হচ্ছে তোমরা আনসার করার চেষ্টা করবা, ভুল হোক সমস্যা নেই, আনসার করার চেষ্টা করবা। আচ্ছা, আমরা কয়েকটা এমসিকিউ দিয়ে শুরু করি। প্রথমে কয়েকটা এমসিকিউ আমি ধরে ধরে করাবো, দেন কিছু এমসিকিউ তোমাদেরকে দিয়ে দিব। সেম দেখো, আমি তোমাদেরকে বারবার বলছি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি আমাদের অ্যানালাইসিস করা থাকে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস করা থাকে, আমাদেরকে কোথাও আটকাতে পারবে না। সেটা আমি তোমাদেরকে প্রমাণ আকারে দেখাবো, ডাইরেক্ট প্রমাণ দেখাবো। দেখি আমাদের প্রথমে 1 নাম্বারটা আনসার করার চেষ্টা করো। দেখি বহু নির্বাচনী, এটা টপিক 1 মনে রাখবে। এই টপিকটা হচ্ছে কৃষি এবং কৃষি কাঠামো নিয়ে করা, ঠিক আছে? টপিক 1টা হচ্ছে কৃষি এবং কৃষি কাঠামো থেকে করা, অর্থাৎ কৃষি এবং কৃষি কাঠামোর যে বেসিকটা আছে, ওই বেসিক থেকে তোমাকে এই প্রশ্নগুলো করা হয়েছে। তাহলে সবাই আনসার লেখার সময়, সবাই আনসার করার সময় যখন তুমি উত্তর করবা, তখন 1-এর ক, 2-এর খ, 3-এর গ, 4-এর ঘ, মানে এভাবে করে লিখবা, এভাবে করে দিবা। তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কি বলতে যাচ্ছ সেটা। দেখো টপিক 1 সবাই একটু লিখো, কমেন্টে লিখো যে আমরা এখন কি শুরু করতেছি। টপিক 1 সবাই একটু কমেন্টে লিখো। আর টপিক 1 একের আনসার শুরু করে দিছে। আমি বলছি টপিক 1 লেখ কমেন্টে, বেটা যেটা বলি সেটা করবি, এক্সট্রা কোনো কাজ নাই। আনসার শুরু করে দিচ্ছে, তোদের আনসার শুরু করতে বলছি গাদা। আচ্ছা চল আনসার শুরু করে দিচ্ছে। বাংলাদেশের, আচ্ছা আমি একটু এটা বড় করি, পেজটা বড় করলে তোমাদেরকে একটু দেখতে সুবিধা হবে। ওকে দেখো, বাংলাদেশের প্রাচীন পেশা, প্রাচীন পেশা, বাংলাদেশের প্রাচীন পেশা কোনটি? বাংলাদেশের না, পৃথিবীর যদি বলতো কথাটা, পৃথিবীর প্রাচীন পেশা কোনটি? তাও আনসার একই হইতো। বলো, পৃথিবীর প্রাচীন পেশা বা বাংলাদেশের প্রাচীন পেশা কোনটি? গুড। 1-এর খ, আগে 1 নাম্বার বলবো, আমি যত জিজ্ঞেস করবো সেটার আনসার করবা, হইসালি করবা না। হইসালি মানে বুঝছো, তারা ওরা করার দরকার নেই, একটু রিল্যাক্স। ওকে, 1-এর কত আনসার হবে? 1-এর আনসার হবে কৃষিকাজ। আচ্ছা, কোনটির সাথে কৃষির সরাসরি সম্পর্ক রয়েছে? কোনটির সাথে? এবার সবাই 2 কত হবে বলো, 2 কত? 2-এর কত? সুতা উৎপাদন, শ্রম ব্যবস্থাপনা, সমবায় সংগঠন, দারিদ্র বিমোচন। বলো 2-এর কত হবে? 2-এর কত? আচ্ছা 2-এর কত? 2-এর 4। 2-এর অনেকে দেখে আমার মতো অনেক স্লো, অনেকে দেখে আমার মতো স্লো, মানে এতে কমেন্ট করতেছে অনেক পরে। 2-এর 4। গুড, দারিদ্র বিমোচন। আচ্ছা তোমরা কেন পারতেছো? একজন থেকে একজন দেখে দেখে মারতেছো না? আচ্ছা এরপর আসো, কোনটি বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য? কোনটি বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য? দেখো এগুলো সব ইয়ার কোশ্চেন, ঠিক আছে? কোনটি বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য? উৎপাদন পদ্ধতি মূলধন নিবিড়, মানে কি জানো? যেখানে যন্ত্রপাতি বেশি। মূলধন নিবিড় মানে কি? যন্ত্রপাতি বেশি, ঠিক আছে? আর মধ্যস্বত্বভোগীর অনুপস্থিত, মানে কোনো দালাল তালাল নাই। মধ্যস্বত্বভোগী মানে কি বলতো? দালাল, ফরিয়া, এদেরকে বলা হয় মধ্যস্বত্ব। হ্যাঁ, তো এরা নাই বলতেছে। এটা হচ্ছে লিঙ্কন বিপণন ব্যবস্থা, মানে কোনো সমস্যা ছাড়া বিপণন ব্যবস্থা। এবার প্রাক প্রকৃতির উপর নির্ভরশীল। আনসার কি হবে বলো? 3-এর কত? 3-এর কত? দেখি 3-এর কত হবে, দ্রুত বলো। 3-এর গুড। 3-এর 2। অনেকে 2-এর 2 বলতেছো, ভুলভাল করতেছো। 3-এর আনসার হবে 2, প্রকৃতির উপর নির্ভরশীল। 3-এর আনসার হবে 2। 3-এর আনসার হবে 2, প্রকৃতির উপর নির্ভরশীল। এরপর দেখো, প্রান্তিক কৃষকের জমির পরিমাণ কত? দেখো জমির সম্পর্কে আমরা বলছিলাম, জমি হচ্ছে 4 ধরনের হয়, 4 ধরনের: প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ। প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ। প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ, ঠিক আছে? বলো জমি কয় ধরনের হয়? 4 ধরনের: প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ। তো এখানের মধ্যে 0.05 থেকে 0.05 থেকে 2.49, 0.05 থেকে 2 কি বলতো? ভুল লিখছি তো। আচ্ছা আবার বলতেছি, 0.05 থেকে 2.49, 2.50 থেকে 7. ভুল লিখছি না আমি? 0.05 লিখছি, ভুল লিখছি। 0.50 থেকে 2.49, 2.50 থেকে 7.49, এটা 7.50 বেশি, আর এটা 0.05 থেকে 0.49। তো এই 4 ধরনের খামার থাকে। তো 4 ধরনের খামার মধ্যে এখানে প্রান্তিক খামার কোনটা? প্রান্তিক খামারের আয়তন কত? 4-এর 1। গুড, 4-এর 1 হচ্ছে 0.05 থেকে 0.42। এটা হচ্ছে প্রান্তিক, এটা হচ্ছে প্রান্তিক, এটা প্রান্তিক, এটা হচ্ছে ক্ষুদ্র, এটা হচ্ছে মাঝারি, এটা হচ্ছে মাঝারি, আর এটা হচ্ছে বৃহৎ। এটা হচ্ছে বৃহৎ। 4 ধরনের খামার আছে।
তো এরপর আসো 4 নম্বর শেষ, এরপর আসো 5 নম্বর। আচ্ছা 5 নম্বরটা দেখবা, মনে রাখবে এগুলো হচ্ছে সাম্প্রতিক প্রশ্ন। 5 নম্বরটা হচ্ছে সাম্প্রতিক। দেশের মোট শ্রমশক্তির কতভাগ কৃষিকাজে নিয়োজিত? 22 সালে, ঠিক আছে। 22 সালের তথ্যের সাথে পরবর্তী সালে মিলবে বলে এরকম কোনো কথা নেই। 22 সালের তথ্যের সাথে পরবর্তী বছরের মিলবে বলে কোনো কথা নেই। সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে রিসেন্ট জিনিসটা শিখতে হবে। বলো কি শিখতে হবে? রিসেন্ট জিনিসটা। তো 22 সালে যখন এটা দিছিল তখন এটা ছিল 45.33। 45 কত বলতো? 33। মোট শ্রমশক্তির কতভাগ কৃষিকাজে নিয়োজিত? 45.33। এটা 22 সালের তথ্য মোতাবেক, ঠিক আছে। এটা সাম্প্রতিক তথ্য। তাহলে এরকম সাম্প্রতিক কিছু জিনিস আছে যেগুলো আমরা জাস্ট পরীক্ষার আগে শিখবো, যেগুলো জাস্ট আমরা পরীক্ষার আগে শিখবো, যাতে করে পরীক্ষার সময় আমাদের ভুল না হয়। এগুলো সাম্প্রতিক তথ্য থেকে জানতে হয় বা রিসেন্ট বইগুলো থেকে জানতে হয়, ঠিক আছে। রিসেন্ট বই থেকে জানতে হয়। ওকে, এরপর 5-এর 1। গুড। এ তো সবাই তো ভালো করতেছো, সবাই তো মোটামুটি রেসপন্স করার চেষ্টা করতেছে। আচ্ছা এরপর আসেন, এরপর হচ্ছে কি 6 নম্বর। আমি একটু উপরে তুলে ফেলি। 6 নম্বর প্রশ্নটা দেখো, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব নয় কোনটি? মানে কি বৈশ্বিক উষ্ণায়ন মানে কি বলতো? ওই যে আমরা বলি না গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব নয় কোনটি? গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব নয় কোনটি? দেখি বলতো 6 এর কত হবে? 6 এর কত হবে? এখনো 5 কমেন্ট করতেছে, এটা 5 কমেন্ট করতেছে। বলো 6 এর কত হবে? গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব নয় কোনটি? 6-4 বলতেছে, অনেকে ভুলভাল বলতেছে। মনে রাখবা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব নয় হচ্ছে ভূমিকম্প। আনসার হবে কি? ভূমিকম্প। 6 এর আনসার হবে 1। 6 এর আনসার হবে কি বলতো? 1, ঠিক আছে। এই জিনিসটা পিডিএফটা তোমাদেরকে আমি আনসার সহ দিয়ে দিব, বাসায় পড়তে পারবে। এরকম জাস্ট একটা কাজ করতে হবে, যারা শেয়ার করবে তারাই পাবা, শেয়ার না করলে পাবা না, সোজা কথা, ঠিক আছে। তোমাদের জন্য কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা বন্ধু বান্ধবদেরকে জানাতে হবে, না জানালে কি লাভ আমাদের বলো। বাংলাদেশের কৃষির প্রধান বৈশিষ্ট্য কোনটি? বাংলাদেশের কৃষির প্রধান বৈশিষ্ট্য, হ্যাঁ, প্রযুক্তির ব্যবহার, আধুনিক চাষ পদ্ধতি, সরকারি হস্তক্ষেপ, প্রাচীন চাষ পদ্ধতি। দেখে বলো 7 বলো, 7 বলো, 7 বলো, দ্রুত বলো। 7 বলা শুরু করো। ওমা এখনো 6 বলতেছে অনেকে, শুধু 6 পড়ে আছে। বলো 7 বলা শুরু করো। দেখে 7 বলা শুরু করো, 7 বলা শুরু করো। ওকে, 7 হচ্ছে প্রাচীন চাষ পদ্ধতি। ওকে গুড। 7-এর 4। 7-এর আনসার হবে কি বলতো? 4। 7-এর 4। ওকে, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কোনটি? দেখি বলো, বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি কোনটি? শিল্প, কৃষি, সেবা নাকি বাণিজ্য? শিল্প, কৃষি, সেবা নাকি বাণিজ্য? দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। কি 2 বলতেছো? রাইট, 2। এই জায়গায় আমি তোমাদেরকে একটা বিষয় পড়াই দিচ্ছি। দেখো, একটা জিনিস শিখে রাখো, যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচে পড়ো না তাদের জন্য একটু বলে রাখি, বা আমাদের কোচিং এ আসো না, কোচিং এ পড়ো না, অন্য জায়গায় পড়ো, তাদের জন্য বলে দিই যে বাংলাদেশে অর্থনীতির মূল চালিকা শক্তি যদি বলে মূল চালিকা শক্তি, তাহলে আনসার হবে হচ্ছে শিল্প। খেয়াল করবা, সরি, মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি। আর যদি বলে বাংলাদেশের অর্থনীতির মূল হাতিয়ার, যদি বলে স্যার হাতিয়ার হচ্ছে শিল্প। এক জায়গায় খেয়াল করবা, ভালো করে খেয়াল করবে, এই জায়গাটা মারাত্মক ইম্পর্টেন্ট ভাইয়া। মূল চালিকা শক্তি বললে কৃষি, মূল হাতিয়ার বললে শিল্প। তাহলে দুই কথা, একটা হচ্ছে চালিকা শক্তি, যেটা চালায়, আর যেটা তৈরি করে, উপরে নিয়ে যাচ্ছে, হাতিয়ার, সেটা হচ্ছে শিল্প। আর বাংলাদেশের বাংলাদেশের কৃষির প্রাণ হচ্ছে কৃষি। আর অর্থনীতিকে সমৃদ্ধশালী করতেছে সেটা হচ্ছে কে বলতো? শিল্প। সমৃদ্ধশালী করতেছে শিল্প, মাথার মধ্যে রাখবা। এই জিনিসটা কনফিউজিং বিষয়, ভুল করবা না। এরপর দেখি বলো 9 নম্বর বলো, নার্সারি স্থাপন কোন ধরনের কার্যক্রম? নার্সারি স্থাপন মানে কি বাগান করা, নাকি কুটির শিল্প, নাকি বনায়ন, নাকি কৃষি? দেখি বলো, বনায়ন, কৃষি, নাকি বাগান করা, নাকি কি? 9 নম্বর, দ্রুত বলো। 9 নম্বর বলো, দ্রুত বলো। হাতিয়ার হচ্ছে শিল্প। গুড। এতো এইরকম কিছু স্টুডেন্ট লাগে যারা হচ্ছে দ্রুত রেসপন্স করতে পারে। দেখি দ্রুত বলো ভাইয়া, দ্রুত বলো, এত লুজ হইলে কেমনে হয়? ওকে, 9 নম্বর হচ্ছে 4। গুড। এই নার্সারি স্থাপন 4 নয়, সরি, নার্সারি স্থাপন হবে বনায়ন। বলো, মনে রাখো, নার্সারি স্থাপন হচ্ছে বনায়ন, আর বনায়ন হচ্ছে কার বলো তো? বনায়ন হচ্ছে কৃষির অংশ। মনে রাখো, প্লিজ এই জায়গাটা ভুল করছো অনেকেই।
নার্সারি স্থাপন কোন ধরনের কার্যক্রম? এটা কোন ধরনের কার্যক্রম? এটা হচ্ছে বনায়ন কার্যক্রম। বনায়ন কার্যক্রম। আর বনায়নটা কার অংশ? বনায়নটা হচ্ছে কৃষির অংশ। বনায়ন কার অংশ? কৃষির অংশ। আর নার্সারি স্থাপন বনায়নের অংশ। ভাইয়া প্লিজ এই জায়গায় ভুল করা যাবে না, প্লিজ এই জায়গায় ভুল করা যাবে না। এরপর আসো, বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য। ভাই এই প্রশ্ন আর একটু আগেও পড়ছি, বাংলাদেশের কৃষির প্রধান বৈশিষ্ট্য। এই দেখ 7, 10, 10 একই প্রশ্ন না? একটা হচ্ছে 21 সালের প্রশ্ন, আর একটা হচ্ছে 21-17 সালের প্রশ্ন। তাহলে সেম প্রশ্ন, এটাও প্রকৃতির উপর নির্ভরশীল, এটাও প্রকৃতির উপর নির্ভরশীল। আমি তোদেরকে বারবার বলি, আমাকে যখন স্টুডেন্টরা এসে বলে স্যার আমরা কেমনে হচ্ছে অর্থনীতিতে A+ পাবো, আমরা কেমনে অর্থনীতিতে একটা ভালো নাম্বার করবো, আমি তাদেরকে চোখ বন্ধ করে বলি ভাই তুই টপিক ভিত্তিক পড়বি, ওই টপিক ভিত্তিক ইয়ার কোশ্চেন সলভ করে রাখবি, কোনো সমস্যা নাই। টপিক ভিত্তিক কোশ্চেন সলভ করে রাখলে একদম কোনো সমস্যা নেই, একদম সেম। তাহলে দেখো একদম সেম, এটারও আনসার সেম, এটারও আনসার সেম। এবার আসো, কৃষিকাজ বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর কোন খাতের মধ্যে পড়ে? কোন খাতের মধ্যে পড়ে? এই প্রশ্নগুলো পাওয়ার জন্য না তোমার থেকে বই পড়তে হবে, বা এই প্রশ্নগুলো তোমার একটু রিয়েলাইজ করে একটু গবেষণা করে পড়তে হবে। এই জিনিসটা কোথাকার জানো? এই জিনিসটা হচ্ছে প্রথম অধ্যায়ের পড়া। কিন্তু এটা তোমার তো এইচএসসি পরীক্ষা দিয়ে দিতে পারে। কৃষিকাজ বাংলাদেশের অর্থনৈতিক কোন কাঠামোর অংশ? এরকম বাংলাদেশের যে কাঠামো আছে সেখানে উৎপাদন ভিত্তিক একটা খাত আছে, উৎপাদন ভিত্তিক খাত। ওই উৎপাদন ভিত্তিক খাতের মধ্যে কৃষি, শিল্প, সেবা 3টা জিনিস আছে। তো কৃষিকাজ কোন ভিত্তিক? এই উৎপাদন ভিত্তিকের অংশ, উৎপাদন ভিত্তিকের অংশ। তাহলে 11 আনসার হবে কত? সবাই কমেন্টে লিখে ফেলো। 11 আনসার হবে কত ভাইয়া? 11 আনসার হবে উৎপাদন ভিত্তিক, অর্থাৎ ক। ঠিক আছে, ভুল করা যাবে না, 11 নম্বর ভুল করা যাবে না। দেখছো, এগুলো হচ্ছে একটু ক্রিটিক কোয়েশ্চেন, এগুলো তুমি পারলে পরীক্ষা ভালো করবা, নাহলে ঠকে যাবা। পৃথিবীর প্রাচীনতম পেশা, এক সময় দেখো পৃথিবীর প্রাচীনতম পেশা, তাহলে প্রাচীনতম পেশা যেহেতু বলছে, অবভিয়াসলি সেটা কিছু কৃষিকাজ। মানুষ যখন সভ্যতায় আসছে তখন তো ডাক্তারি শুরু করে না, ইংরেজি তোমার ইঞ্জিনিয়ারিং শুরু করে না, কৃষিকাজে শুরু করছে। প্রাচীনতম পেশা হচ্ছে কৃষিকাজ। এগুলো যখন আমি পোলাভাইনদের বলে রাখাই, এই যে দেখো আমার অর্থনীতি বই আছে, এগুলো আমার অর্থনীতি বইয়ের এই অংশ আছে, একদম তোমাদেরকে যা পড়াচ্ছি সেগুলো তোমরা যদি দেখো এই অংশের মধ্যে আছে। তাহলে এই অংশের মধ্যে এগুলো যখন পড়াই, পোলাভাইন বলে স্যার এই কত ষোলো জিনিস পড়াচ্ছেন কেন? যে কেন পড়াচ্ছি? স্যার ওটা পড়াইলে না ফরস। পৃথিবীর প্রাচীনতম পেশা এই যে এখানে আছে। বাংলাদেশের কৃষি ক্ষেত্রে অধিকাংশ কৃষক কৃষিকাজ করে কৃষির জন্য। কেন করে বলো তো? টাকা কামানোর জন্য নাকি নিজে খাওয়ার জন্য? নিজে খাওয়ার জন্য। তাহলে আত্মপোষণ। আনসার হবে 13 ক। দেখি 13টার মধ্যে কয়টা হয়েছে বলো একটু, কার কয়টা হয়েছে বলো? 13টার মধ্যে কার কয়টা হয়েছে একটু বলো? 13টার মধ্যে কার কয়টা হয়েছে? একজন এখানে অনেকে বলতেছো ভুল পালন, দেখতেছো ভুল করতেছো, দেখছো। বাংলাদেশের কৃষিকাজ অধিকাংশ কৃষকই কৃষিকাজ করে কিসের জন্য? ওরা দেখবা তোমার এলাকার মধ্যে যত কৃষক আছে দেখবে যে তারা উৎপাদন করে নিজেরা খায়, আগে নিজেরা খায়, বেঁচে গেলে তারপর বিক্রি করে। তুমি দেখবা আগে এই জিনিসটা। ওয়ালাইকুম আসসালাম। আমার সব হয়েছে, একটা বাদে সবগুলা। আচ্ছা, আর কার কার কত হয়েছে বলো? আমার 12টা। আচ্ছা, ওকে, সব হয়েছে। সালাম আলাইকুম। ওকে 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 ওকে, ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ। এরপর আসো, এরপর 14 নম্বর দেখি পারি কিনা, 14 নম্বর পারি কিনা। 14 নম্বর কি বলছে? সুমনের বাবার জমিতে চাষ করতে গরু, কাঠের লাঙল, জোয়াল এগুলো দিয়ে চাষ করে। এখন উনি কি পদ্ধতিতে চাষ করে? উনি কি মূল্যন নিবিড়, সনাতন পদ্ধতি, নাকি শ্রম নিবিড়, নাকি আধুনিক পদ্ধতি? দেখি কোন পদ্ধতিতে বলো। চাষ দুইভাবে করা যায়, আমি বলছিলাম তোমাদেরকে, আধুনিক পদ্ধতিতে, প্রাচীন পদ্ধতি বা সনাতন পদ্ধতিতে। তাহলে এখন বলো 14 নম্বর কি হবে? 14 নম্বর 13 মধ্যে 11টা হয়েছে অনেকের। 10টা হইলো এনাফ, বাকিগুলো শিখে নাও, সমস্যা নেই। ওকে, 12টা হইলো, আমি বলছি 10টা, 13টার মধ্যে 10টা হইলে তুমি মনে করবা ইয়েস আই এম ওকে, তুমি ওকে আছো। যদি 10টা হয়, যার 10টা নিচে হয়েছে ভাই তুমি গেছো, তোমার জীবন শেষ, তুমি পড়ালেখা করো না। ওকে, 14 নম্বর দেখি বলো। 14 নম্বর হচ্ছে সনাতন পদ্ধতি। গুড, এটা হচ্ছে সনাতন পদ্ধতি। কৃষির অবকাঠামোতে আলোচ্য বিষয় কি? মানে কৃষির যে অবকাঠামো সেখানে আমরা কি আলোচনা করি? ভূমির বন্টন, জমি, জনসংখ্যার অনুপাত, কৃষি পরিকল্পনা। দেখো এই প্রশ্নগুলা আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই প্রশ্নগুলা যার তার দ্বারা সম্ভব না, কিন্তু মনে রাখবা এই প্রশ্নগুলো যার তার দ্বারা সম্ভব না, একটু চিন্তা চেতনা করে করতে হবে। এগুলোকে বলা হয়, এই দেখো এতক্ষণ যা পড়ছো সেগুলো হচ্ছে সাধারণ এমসিকিউ। বলো এগুলো কি? সাধারণ এমসিকিউ। এখন যেগুলো পড়তেছে এগুলো বহুপদী। আর বহুপদী মানে আমরা শুধু জানি 1 2 3, 1 2 ও 3, আমরা শুধু এটা জায়গায় দিয়ে আসি।
এটা যাতে না হয় প্লিজ একটু চিন্তা করে এই বহুপদী এমসিকিউ গুলো একটু চিন্তা করে আনসার করতে হবে। এরপর আসবে অভিন্ন তত্ত্বভিত্তিক, যেগুলোতে উদ্দীপক থাকবে। তাহলে 3 ধরনের এমসিকিউ হয়, সাধারণ, বহুপদী, অভিন্ন তত্ত্বভিত্তিক। তো সাধারণ এমসিকিউ গুলো যে কেউ ভালো মতো পারে, কিন্তু বহুপদী আর অভিন্ন তত্ত্বভিত্তিক আটকে যাওয়ার সম্ভাবনা আছে। তো কৃষি অবকাঠামোর আলোচ্য বিষয় কি, দেখে আমি একটু আনসার দেখবো কয়জন কি বলো। 15 নম্বর কি বলে দেখে আমি, ফলাবাইন 15 নম্বর কি বলে একটু দেখি। 2 বলতেছে, 3 বলতেছে, অনেকে অনেক কথা বলতেছে। মনে রাখবা কৃষির অবকাঠামোর আলোচ্য বিষয় হচ্ছে জমির বন্টন, জমি জনসংখ্যার অনুপাত এবং হচ্ছে তোমার কৃষির পরিকল্পনা। এখানে আনসার হবে 1 ও 3। আনসার হবে কি বলতো, 1 ও 3। জমি এবং জনসংখ্যার অনুপাত, এটাকে বলা হয় জনসংখ্যার ঘনত্ব, এটাকে বলা হয় জনসংখ্যার ঘনত্ব। এটা কৃষির অবকাঠামোর, এটি কৃষির অবকাঠামোর আনসার নয়, এটা কৃষির অবকাঠামোর কথা নয়। জমি এবং জনসংখ্যার অনুপাত, এটা জনসংখ্যার ঘনত্ব, এটা শিল্পের পড়া বলে, এটা সরি, এটা হচ্ছে আমাদের 3য় অধ্যায়ের পড়া। যাদেরকে আমি 3য় অধ্যায় পড়াইছি তারা জানো, আমাদের কমার্স ক্যারিয়ারের অফলাইন ব্যাচে পড়ছো, এবং যারা অফলাইন ব্যাচে পড়ছো তারা হচ্ছে এই জিনিসগুলো জানো, যে জমি এবং জনসংখ্যার অনুপাত, এটা জনসংখ্যার কথা, এটা 3য় অধ্যায়ের পড়া। এটা কৃষির আলোচ্য বিষয় নয়, এটা কৃষির আলোচ্য বিষয় নয়। তাহলে আনসার হবে 2। ওকে, এবারে রাফি। রাফি হচ্ছে একসময় আমার ক্যামেরার পেছনের সঙ্গী ছিল, ওয়ান্স আপন এ টাইম। সে হচ্ছে এমন একটা ছেলে, খুবই আন্তরিক একটা ছেলে, আমাকে খুব দেখতে পারতো। রাফি তুই ভালো আছো? তোরে সারা বেটা ক্লাস নি, ভালো লাগে না, মজা পাই না। আচ্ছা যাই হোক, চলো। বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য, বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য কি? স্বল্প উৎপাদন, অধিক মূলধন, ত্রুটিপূর্ণ বাজার। একদম সোজা কথা, বাংলাদেশে তো মূলধন, অধিক মূলধন নাই, ঠিক আছে, অধিক মূলধন নাই। তাহলে আনসার হবে 1 ও 3। 1 ও 3 আনসার হবে 16, 1 ও 3। অধিক মূলধন নাই, ঠিক আছে, মূলধন তেমন একটা ব্যবহার হয় না। তাহলে 16 আনসার হবে বি। ওকে, সিটি কলেজ, গুড। ওকে, রাফি মিস করো না। আচ্ছা, কৃষিকাজের সাথে সম্পর্কিত কোনটা? কৃষিকাজের সাথে সম্পর্কিত পশু পাখি পালন, কাঠের আসবাবপত্র তৈরি, বনায়ন। পশু পাখি পালন, আসবাবপত্র তৈরি, বনায়ন। দেখো, এই কাঠের আসবাবপত্র তৈরি, এটা হচ্ছে শিল্পের কাজ, বলো এটা কিসের কাজ? শিল্পের কাজ। তাহলে এটা কি কৃষির সাথে সম্পর্কিত? অবশ্যই না। আনসার হবে 1 ও 3। আনসার হবে কি 1 ও 3। দেখো সবগুলো 1 ও 3 হচ্ছে, আমি বুঝতেছি না কেন 1 ও 3 কেন হচ্ছে, আমি বুঝতেছি না। কাঠের আসবাবপত্র তৈরি, এটা হচ্ছে না। তাহলে আনসার হচ্ছে 1 ও 3। ওকে, সবাই হয়েছে? 17 নম্বর কার কার হয়েছে? ওকে, 17 নম্বর অনেকের হয়েছে, সবাই বলতেছে, ঠিক আছে, গুড 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 গুড। এবার অভিন্ন তত্ত্বভিত্তিক তোমার হচ্ছে কি আছে, 2-1টা প্রশ্ন আছে অভিন্ন তত্ত্বভিত্তিক, সেগুলো একটু দেখি। অভিন্ন তত্ত্বভিত্তিক শেষ করলে আমাদের মোটামুটি একটা কি হবে, মোটামুটি একটা দেখি। অভিন্ন তত্ত্বভিত্তিক প্রশ্ন 18 নম্বর প্রশ্নটা দেখি। বলছে আবহমান থেকে, মানে অনেক কাল আগে থেকে, ভূপৃষ্ঠের উদ্ভিদ এবং প্রাণী জগতে জন্ম অধিক স্বাভাবিক অপ্রকৃতিগত মানুষের এই প্রক্রিয়ার অংশগ্রহণ করে নিজেদেরকে চাহিদা মেটাচ্ছে। উদ্ভিদলিখিত প্রক্রিয়াকে কি নামে অভিহিত করা যায়? দেখো এখানে কি বলছে, উদ্ভিদ, প্রাণী জগৎ, জন্মবৃদ্ধি, এই যে জন্ম মানে প্রজনন প্রক্রিয়া বা প্রজনন বা সৃষ্টি সম্বন্ধীয় কাজ, সৃষ্টি সম্বন্ধীয় কাজ। তো এটা আমি তোমাদেরকে বলেছিলাম, প্রজনন বা সৃষ্টি সম্বন্ধীয় কাজ, এটা হচ্ছে কার বলতো? কৃষির কাজ। তাহলে আনসার হবে 18। শিল্প নয়, ব্যবসা নয়, আমদানি রপ্তানি নয়, এটা আনসার হচ্ছে কৃষি। মানুষের উল্লিখিত কর্মকাণ্ডের মূল নিয়ামক কি? নিয়ামক মানে মূল জিনিসটা কি? ভূপ্রকৃতি, জলবায়ু, যন্ত্রপাতি। যন্ত্রপাতি তো এখানে মূল নিয়ামক নয়, যন্ত্রপাতি এখানে মূল নিয়ামক নয়। যন্ত্রপাতি কি মূল নিয়ামক হতে পারবে? বলো, যন্ত্রপাতি কি মূল নিয়ামক হতে পারবে? অবশ্যই হতে পারবে না। গুড। ওকে, 18 নম্বর আনসার হবে শিল্প, ঠিক আছে। 19 নম্বর কি হবে ভাই? 19 নম্বর তোরা লিখোস না কেউ, এখন 18 নম্বর পড়ে আসছিস, আমি তো বুঝতেছি না 19 নম্বর কি হবে। 19 নম্বর আনসার হবে 1 ও 2। ওকে, 1 ও 2 ক্লিয়ার। এরপর প্রশ্নটা পারার জন্য তোমাদেরকে আই হোপ তেমন একটা কষ্ট করতে হবে না। দাঁড়াও আমরা একটু দেখি প্রশ্নটা পারি কিনা। মুকলেস একজন দরিদ্র কৃষক। মুকলেস, আমি তোমাদেরকে মকলেসের কথা বলি, মকলেস না, কিন্তু এটা আমাদের নট মকলেস, মকলেস আরেকজন। এটা হচ্ছে মুকলেস, একজন দরিদ্র কৃষক, নিজের জমি না থাকে সে অন্য জমিতে চাষ করে, সে সনাতন পদ্ধতিতে চাষ করে, সেচ ও সার দিতে পারে না, ও পারে না, ঠিক আছে, তার উৎপাদন ক্ষমতা কম। তাহলে মুকলেস কোন ধরনের কৃষক? তার নিজস্ব কোনো জমি নেই বলছে, নিজস্ব কোনো জমি না থাকলে সে হচ্ছে ভূমিহীন। বলো, নিজস্ব কোনো জমি না থাকলে সে কি বলতো? ভূমিহীন। নিজস্ব কোনো জমি না থাকলে সে কি বলতো? ভূমিহীন। যদি এখানে একটা আয়তন দিত যে 0.05 থেকে 0.49 একর জমি আছে, তার 0.05 থেকে 4.9 একর জমি আছে, তাহলে আনসার কি হইতো দেখি বলতো? আনসার কি হইতো? এখানে তো কোনো তোমার আয়তন দেওয়া নাই, এই জন্য সে ভূমি, এতে নিজের জমি না থাকায় বলছে, এই জন্য আমরা ভূমিহীনে গেছি। বাট যদি এরকম একটা সংখ্যা দিত, তখন সে কি হইতো বলতো? তখন সে কি হইতো? তখন সে কি হইতো বলতো?
যদি আয়তন দিত তখন সে কি হইতো? আচ্ছা তোমরা সবাই এখনো নর্মাল আনসার করতে ব্যস্ত আছো, বাট আমি একটু ফাস্ট যাচ্ছি, বেশি ফাস্ট যাচ্ছি মনে হয়, ফাস্ট যাচ্ছি বেশি হয়তো। তাহলে গ হইতো, গুড, তাহলে হচ্ছে গ হইতো, রাইট। মুখলেসের উৎপাদন ক্ষমতা কম হওয়ার কারণ কি? জমির মালিকানা না থাকা, মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল নাকি সনাতন চাষ পদ্ধতি? জমির মালিক না থাকা, মৌসুমী বায়ুর উপর নির্ভরশীলতা, সনাতনী চাষ পদ্ধতি, বলো কোনটা? আনসার কি? 21 নম্বরটা একটু দেখতে চাচ্ছি সবার। ও তো আসলে জমির মালিক নয়, আপনার কাছে কমেন্ট লেটে যায়। ও আচ্ছা, আমার কাছে কমেন্ট লেটে আসে, তাও হইতে পারে, আই ডোন্ট নো, আমার ওয়াইফাই এর সমস্যা হতে পারে। তাহলে আনসার কি হবে এটা? অনেকে বলতেছে 2, তার কাছে জমি না থাকা, মৌসুমী বায়ুর উপর নির্ভরতা। ও তো এটার উপর নির্ভর করে, এটার উপর নির্ভর করে, এবং ও তো জমি নাই, এটাও তো সত্য কথা, এটাও তো সত্য কথা। যারা জমি নাই, ভূমিহীন কৃষক, তারা কিভাবে উৎপাদন বাড়াবে? ঠিক আছে, যাদের বড় বড় জমি আছে, খামার আছে, তারা উৎপাদন বেশি করবে। আনসার হচ্ছে 1 2 3, আনসার হচ্ছে 1 2 3। শুধু দেখো, আমি বলি, তোমার কোনো নির্দিষ্ট জমি নাই, তুমি প্রকৃতির উপর নির্ভরশীল, তোমার কোনো যন্ত্রপাতি নাই, জলবায়ুর পরিবর্তনের উপর তোমার নির্ভর করতে হয়, তাহলে তুমি তো উৎপাদন বাড়াতে পারবে না। তোমার নিজস্ব জমি থাকতে হবে, যন্ত্রপাতি থাকতে হবে, তাহলে তো উৎপাদন বাড়াতে পারবে। আনসার হচ্ছে 4। তার মানে দেখো, আমি 21টা প্রশ্ন সলভ করেছি, এখানে 21টা প্রশ্ন পুরোটা কৃষির বেসিকের উপর ডিপেন্ড করে। এখন কৃষির বেসিক তোমরা যারা পড়ো নাই, যারা কৃষির বেসিক পড়ো নাই, বই থেকে যদি কৃষির বেসিকটা পড়তা, তাহলে 21টা পারতাম। না পড়ার কারণে তুমি কোনটা কি কৃষক, জমিতে কি হলে কি হবে, কি না হলে না হবে, এই জিনিসটা তুমি আইডেন্টিফাই করতে পারছো না। এখানে 21টা প্রশ্নের মধ্যে 21টা পারছো, আমি এখনো কাউরি দেখিনি। 21টা পারছো, আমি কাউরি দেখিনি। 21টা দেখি কাট হয়েছে বলো তো, 21টা হয়েছে এরকম বলো তো, 21টা হয়েছে, 21টা হয়েছে কার? আমার 20টা হয়েছে। 21টা হয়েছে বলতেছে, ও মা ঘো। 21টা হয়েছে কার কার একটু বলো। 21টা হয়েছে, ইনকি সত্য কথা হদে, তোরা কিনা আদৌ সত্য কথা হয়। তাহলে টপিক 1 শেষ, তাহলে লিখো, সবাই লিখো, টপিক 1 ডান। লিখেন টপিক 1 ডান, টপিক 1 ডান, টপিক 1 ডান লিখেন সবাই, টপিক 1 ডান লিখেন সবাই, টপিক 1 একটু ডান লিখেন তো সবাই, টপিক 1 ডান লিখেন তো সবাই, টপিক 1 ডান লিখেন। আচ্ছা ওকে, টপিক 1 ডান। এবার আসেন নিচের স্টেপে যাচ্ছি, আর টপিক 2, ঠিক আছে, সবাই রেডি কিনা একটু বলো, জাস্ট সবাই রেডি কিনা? টপিক 2 জন্য সবাই রেডি কিনা একটু বলো। টপিক 2 হতে 20টা মতো, তাও 21টা আছে। দেখি টপিক 2 জন্য রেডি কিনা সবাই বলো, টপিক 2 জন্য সবাই রেডি কিনা? এই টপিক 2 হচ্ছে কৃষির উপখাত। টপিক 2 হচ্ছে সম্পূর্ণটা কৃষির উপখাতের উপর বেস করে, সবাই একটু রেডি কিনা? সবাই রেডি কিনা? একটু জাস্ট একটু রেডি লিখবো। কমেন্ট আসতে এত দেরি হচ্ছে কেন আমি বুঝতেছি। ওকে, রেডি বলতেছে, অনেকে রেডি বলতেছে। ওকে, রেডি, ইফ ইউ রেডি, সো নাও উই ক্যান স্টার্ট। ওকে, রেডি। আচ্ছা, এবার দেখো, কৃষির কোন উপখাতের অবদান জিডিপিতে সর্বোচ্চ? কোন উপখাতের অবদান জিডিপিতে সর্বোচ্চ বলছে না? কোন উপখাতের অবদান দেখি বলো। শস্য, শাকসবজি, বনজ, প্রাণীজ, মৎস্য। এটা সবাই পারার কথা ভাই, এগুলো দৌড়ে লিখেছে, এগুলো বইয়ে একদম লিখানো আছে, খাতায় লিখানো আছে, একদম নোট টু নোট লেখা আছে। খাতাটা খুলে দেখ, একদম এগুলোকে বলা হয় বুকিশ কোয়েশ্চেন, একদম খাতার মধ্যে লেখা থাকে, বইয়ের মধ্যে লেখা থাকে, একদম চোখ দিয়ে দেখা যায় এরকম প্রশ্ন, একদম সোজা প্রশ্ন, যে কোন উপখাতের অবদান বেশি? শস্য, শাকসবজি। বলো, শস্য কি? শাকসবজি। আচ্ছা, এরপর আসো, ক্রান্তীয় চিরহরিত বনভূমি কোন জেলা? ক্রান্তীয় চিরহরিত বনভূমি জেলা কোনটি? ক্রান্তীয় চিরহরিত জেলা কোনটি? বনভূমির জেলা কোনটি? অর্থাৎ কোথায় পাহাড় বেশি আছে? তোমরা জানো কোথায় পাহাড় বেশি? ময়মনসিংহ, সাতক্ষীরা, নওগাঁ, খাগড়াছড়ি। একদম বেসিক কোয়েশ্চেন, কিন্তু দেখো চাইলে পারা যায়, আর যদি না চাও পারবা না। এটা 23 সালে আসে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 23 সালে কিন্তু তোমার ফুল সিলেবাস নাই, যদি এটা ফুল সিলেবাসের একটা প্রথম অধ্যায়ের একটা কথা, বাট এটা হচ্ছে 23 সালের একটা প্রশ্ন, কুমিল্লা বোর্ডের 23 সালের প্রশ্ন। তো এখান থেকে আসলে ময়মনসিংহে তেমন একটা পাহাড় টাহাড় নেই, সাতক্ষীরাতে নেই, নওগাঁতে নেই, কিন্তু সব থেকে বেশি আর কোথায় আছে বলতো? খাগড়াছড়ি। এই তো ভাই, তোরা তো বেসিক নলেজ ভালো থাকতে হবে, রাইট? দেখছো
তাহলে এগুলো কি তুমি বইয়ে সবকিছু পাবা এরকম কথা নাই, কিন্তু জাস্ট কিছু জিনিস আছে জাস্ট নিজে থেকে সাধারণ জ্ঞান কাজে লাগিয়ে আনসার করতে হয়। আনসার করতে এখন কেউ বলো যে স্যার এটা তো কলম জীবনও পড়ি না, আমি আন্দাজ একটা দিয়ে চলে আসছি, নগা দিয়ে চলে আসছি। ভাই হুদায় তুমি দিয়ে আসছো, তোমার বেসিক সেন্স নাই, তুমি তো একটু করে অপশন গুলো ভালো মতো তাকালে আনসার করতে পারতা, আনসার করতে পারতা। বলো আনসার করতে পারতো না? পারতা, কিন্তু তুমি পারো নাই কেন? তোমার সমস্যা ওইটা। বাংলাদেশের কৃষির কয়টি উপখাত নিয়ে গঠিত? এটা অনেকেই ভুল করে ফেলো, অনেকে বলে সব 3টা, অনেকে বলে সব 2টা। এটা অনেক কাহিনী আছে, টোটাল কথা আমি এত কিছু মনে রাখতে বলি না। আমি বলছিলাম তোদেরকে কৃষির উপখাত হচ্ছে 4টা, কৃষির উপখাত 4টা, চোখ বন্ধ করে যেখানে স্যার আছে সেটাই আনসার। দেখি বল 3-এর কত হবে? 3-এর কত হবে? 3-এর হচ্ছে 4। গুড, 3-এর হচ্ছে 4। বাংলাদেশের অর্থনীতির মূল খাত যে কথা, মূল চালিকা শক্তি একই কথা। তাহলে এই দেখো এই জিনিসটা আমরা একটু আগেও পড়ছি, এখানে এটা উপখাতের ভিত্তিতেও পড়তেছি। তাহলে এটার আনসার কি বলতো? এটার আনসারও কৃষি। বাংলাদেশের কৃষির সবচেয়ে বড় উপখাত কোনটি? এই দেখো 5-এর সাথে 1-এর মিল, 5-এর সাথে 1-এর মিল। তাহলে বড় উপখাত কোনটি? বড় উপখাত শস্য খাত, এই যে শস্য খাত, আনসার হচ্ছে এটা। জাতীয় অর্থনীতিতে অবদানের ক্ষেত্রে বাংলাদেশের বৃহত্তম কৃষি উপখাত কোনটি? এই দেখো সেম প্রশ্ন, রাজশাহী 22, 17, যশোর 21, আবার এখানে চট্টগ্রাম 22, সিলেট 22, বরিশাল 22। আমি বুঝাতে যাচ্ছি ভাই, সেম প্রশ্ন আসে। তাহলে কোনটাও? এই যে শস্য শাকসবজি। বাংলাদেশের অর্থনীতিতে কোন খাতের অবদান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে? কোন খাতের অবদান? এই যে কৃষি, শিল্প, সেবা নাকি তৈরি পোশাক? এই যে তোমাদের অবদান যখন পড়েছিলাম তখন লিখে দিচ্ছিলাম যে কৃষি খাতের অবদান দিন দিন হ্রাস পাচ্ছে। কৃষি খাতের অবদান দিন দিন কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। কারণ আমরা তো এখন কৃষি কাজ তেমন একটা করি না, সবাই শিক্ষিত, সবাই এখন শিক্ষিত বড় নাগরিক হয়ে গেছি, দেশের বহুত বড় বড় অবদান করতেছে। হ্যাঁ, এরপর দেখো বাংলাদেশের জিডিপিতে কৃষির কোন উপখাতের অবদান বেশি? কোন উপখাতের অবদান বেশি? প্রাণীজ, বনজ, শস্য, এই একটু আগে শিখাচ্ছি। বর্তমানে কৃষির উপখাত 9 কোনটি? এটা 17 সালে আসছিল ভাইয়া। 17 সালে দেখো, 17 সালে যখন এই দেখো এই জিনিসগুলো আমার বইয়ে সুন্দর করে লেখা আছে, এই জিনিসগুলো আমার বইয়ে খুব সুন্দর করে লেখা আছে। ইকো গ্যালারি বই যারা পড়বা বা যাদের পিডিএফ আছে তারা চেক করে দেখবা। আমি বলছিলাম 17 সালে কৃষিকে 2 ভাগে ভাগ করছে, এটা কৃষি ও বনজ ও মৎস্য, মানে মৎস্যকে তখন আলাদা করে দেখা হইতো, ঠিক আছে? তো এখানে কৃষি ও বনজের অধীনে যে শস্য, শাকসবজি, প্রাণীজ, বনজ এই 3টা ছিল, কিন্তু মৎস্যটা আলাদা ছিল। ওই জন্য মৎস্যকে উপখাত বলে বিবেচনা করা হইতো না। এটা 17 সালের দিকে ভাইয়া। এখন এই প্রশ্ন আসার চান্স নাই, এখন এই প্রশ্নটা টোটালি আসার চান্স নেই। ঠিক আছে, বাংলাদেশের কোনটি কৃষির উপখাত নয়, এটা আসলে ভুল প্রশ্ন হয়ে গেছে 1 বছর। তো এখানে ওই বিবেচনা করলে এখানে আনসার হচ্ছে মৎস্যখাত হবে, কিন্তু এটা আমরা ওভাবে বিবেচনা করবো না, এটা প্রশ্নটা আসার চান্স নাই, এটা ভুলে চলে আসছিল, কোন একবার ভুল করে ফেলছে আর কি। ঠিক আছে, একটা অপশন দিতে গিয়ে আরেকটা অপশন দেয় নাই, এরকম হতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর গ্রামীণ খাত কোনটি? বিদ্যুৎ, গ্যাস, পানি, ক্ষুদ্র, কুঠির, মাঝারি, বৃহৎ, লোক প্রশাসন, এই তো গ্রামীণ খাত নয় ভাইয়া, তাহলে কি হবে? ক্ষুদ্র, কুঠির। যদিও এটা 3য় অধ্যায়ের প্রশ্ন, ভুলে চলে আসছে, তাহলে ভুলে হয়ে গেছে হয়তো এটা প্রশ্নটা। সো এটার দিকে আমরা যাচ্ছি না। তাহলে এখানে আমরা 2টা প্রশ্ন ভুল পাইছি, এগুলো আমরা নিজেদের ক্লাসে বলে দিব যে কি সমস্যা না সমস্যা এগুলো। তো এতটুকু সবার হয়েছে কিনা বলো, এগুলো সাধারণ এমসিকিউ গুলো গেছে। তাহলে 10টার মধ্যে 2টা প্রশ্ন বাদ গেছে, তাহলে 8টার মধ্যে কার কয়টা হয়েছে দেখি বলো। 8টার মধ্যে কার কয়টা হয়েছিল? 8টার মধ্যে কার কয়টা হয়েছে? 8টার মধ্যে কার কয়টা হয়েছে সেটা বলো আগে। 8-এর গ বলতেছে, এখনো 8-এর গ, বাপরে। 8 পাওয়ার কথা, কেন 8 পাওয়ার কথা বলতো? এগুলো একদম সেম সিমিলার কোয়েশ্চেন 500টা এখানে আসলো। কোনটি কৃষির উপখাতের মধ্যে সবচেয়ে বড় উপখাত? এটা অনেক জায়গায় আসে না। এরপর আসো, আচ্ছা 11 নম্বর আসো। 11 নম্বর, কৃষির উপখাত হচ্ছে প্রাণীজ, খনিজ, মৎস্য। ভাই খনিজ তো ভাই উপখাত নয়, খনিজ হচ্ছে শিল্পের কাজ। তাহলে আনসার হবে 1 ও 3। আনসার হবে কি? 1 ও 3। কৃষির উপখাত গুলো হলো প্রাণীজ, শস্য, শাকসবজি, বনজ। তাহলে প্রাণীজ, শস্য, শাকসবজি, বনজ, 3টাই আনসার। তাহলে আনসার কি হবে বলো? 12 নম্বর কি হবে? 12 নম্বর কি হবে দেখি বলো। তোমাদেরকে বলতে দিন, আমি না বলে ফেলতেছি সব, আমি বলে ফেলতেছি। কৃষির উপখাত হলো প্রাণীজ, বনজ, মৎস্য। কোনটা হবে দেখি বলো, নিজেরা বলো। স্যার আমি এখন আসছি, কোনো সমস্যা নাই, এখন আসছে, কি হয়েছে আর এখন আসলে আর কি আর হবে? 12 নম্বর কি হবে? 12 নম্বর হচ্ছে 3টা হবে। গুড, 12 নম্বর হচ্ছে 3টা হবে। এরপর কৃষির উপখাত হচ্ছে সেম কোশ্চেন, পশুপালন, মানে এটা প্রাণীজ, ঠিক আছে? প্রাণীজ, শস্য, শাকসবজি, খনিজ। খনিজ কি শিল্পের কাজ নয়? দেখো এই 13 নম্বর আর 11 নম্বর সিমিলার, 13 নম্বর আর 11 নম্বর হচ্ছে সিমিলার কোশ্চেন। তাহলে এরকম সিমিলার কোশ্চেন তোমার অনেকবার আসছে, তাহলে খনিজ হবে না? খনিজ না হলে 1 ও 2। বুঝাতে পারছি ভাই? দেখো একদম ইজি কোশ্চেন এগুলো,
এরপর উদ্দীপকটি পড়তে বলছে। দেখো উদ্দীপকে এখন যে প্রশ্নটা পড়াবো তোমাদেরকে, এখন উদ্দীপকের যে প্রশ্নটা আমরা পড়বো, এই প্রশ্নটা যদি তুমি সলভ করতে পারো, তুমি আরো দুই তিনটা প্রশ্ন একেবারে সলভ করতে পারবে। চোখ বন্ধ করে আরো দুই তিনটা প্রশ্ন সলভ করতে পারবে। এই প্রশ্নটা, এই উদ্দীপকটা হুবহু কমন পাবা। আল্লাহ না করুক তোমাদের পরীক্ষার মধ্যে একদম হুবহু কমন চলে আসতে পারে, উদ্দীপকটা হুবহু কমন, শুধু নামটা চেঞ্জ হতে পারে। শুধু মিস্টার ককর জায়গায় মিস্টার জয় বিজয় হতে পারে, মিস্টার মুকলেশ সকলেশ হতে পারে, মিস্টার রহমান রহিম হইতে পারে, করিম হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে ভাই, ঠিক আছে। উদ্দীপকটা হুবহু কমন আসবে। মিস্টার কক নিজস্ব বাড়িতে, ঠিক আছে। পোল্ট্রি ও ডেয়ারি মানে কি বলতো? পশু পাখি না? পশু পাখি মানে কি বলতো? প্রাণীজ, ঠিক আছে। খামার করে, খাবারের পুষ্টি চাহিদা পূরণ করে, অর্থ উপার্জনের পথ সৃষ্টি করছে, তাহলে পুষ্টি চাহিদা পূরণ করতেছে, টাকাও কামাচ্ছে। এবার রাজশাহী 22 প্রশ্ন, হ্যাঁ। পোল্ট্রি ও ডেয়ারি কৃষির কোন উপকার? শস্য, মৎস্য, বলো, পশু সম্পদ, বনজ, মৎস্য, শস্য, কোনটা হবে দেখি, বলো তো দেখি 14 নম্বর কি হয়? গুড 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 গুড। এই যে 14 নম্বর হচ্ছে পশু সম্পদ, এই যে প্রাণীজ লিখে দিছি। দেখো এই প্রশ্নটা আমি প্রশ্ন সলভ করার সময় জেনে গেছি, উদ্দীপকটা পড়ার সময় আমি জেনে গেছি, হ্যাঁ। তাহলে এই জন্য আমি এখানে প্রাণীজ লিখে দিয়েছিলাম, যে ব্যক্তি পারবে না সে তার মানে বলো তার কি, ঠিক আছে। তাহলে এই দুটি খামার থেকে সৃষ্টি হয়েছে কি? আয় উপার্জন, কর্মসংস্থান, যাতায়াত। আয় উপার্জন, কর্মসংস্থান, যাতায়াত, কোনটা হবে বলো? আয় উপার্জন, কর্মসংস্থান, যাতায়াত, কোনটা হবে বলো? এখানে কি আয় উপার্জন হয়েছে, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, নাকি যাতায়াত তৈরি হয়েছে? বলো কোনটা? 15 নম্বর বলো, 15 নম্বর। আমি একটু 15 নম্বর আনসারটা একটু দেখতে যাচ্ছি সবাই, আমি 15 নম্বর আনসারটা দেখতে যাচ্ছি। অনেকে কি তোমরা কিসে থেকে বলতেছো? তোমরা অনেকে খুব ভালো করতেছো, আমি দেখতেছি অনেকে খুব ভালো করতেছো। 15 নম্বর হচ্ছে আনসার। এখানে কি যাতায়াত তৈরি হবে? না, যাতায়াত তৈরি হবে না, এখানে যাতায়াতের কোনো কথা বলে না। তাহলে হচ্ছে আয় উপার্জন, কর্মসংস্থান, তাহলে আনসার হবে 1 ও 2। আনসার হবে 1 ও 2। সেম প্রশ্ন আমি তোমাদের যদি দেখাই একটু করে, সেম প্রশ্নটা দেখবা, এই সেম প্রশ্নটা দেখো, আমি তোমাদেরকে 16, 17 একটু পরে দেখাচ্ছি, 16, 17 একটু পরে দেখাচ্ছি। সেম প্রশ্ন দেখো, এখানে আসছে, সরি কোথায়, এই যে 18, 19 নম্বর প্রশ্ন, এবং এটা কত সালে? ঢাকা বোর্ড 16 সালের প্রশ্ন। ঢাকা বোর্ড 16 সালের প্রশ্ন, রাজশাহী 22 আসছিল। দেখো সেম, সুমন শাহিন ডেইরি এবং পোল্ট্রি ফার্মে চাষ করে, হাবিজাবির এই যে উপায়, এই যে উপায়, দেখছো সেম প্রশ্ন। এগুলো সলভ করার দরকার নাই ভাই, এগুলো সলভ করার দরকার, একই প্রশ্ন সলভ করার দরকার নেই, একটা শিখলে হয়ে যায়। এবার আসো, মাহমুদ একটি ফলের বাগান রয়েছে, তিনি বাগান থেকে পাশের জমিতে আলু চাষ করে, তিনি ছাগল পালনের একটি খামার প্রতিষ্ঠা করেছে, চাষে তার খুব আগ্রহ রয়েছে, তবে আলু চাষ থেকে তিনি আয় বেশি করে। তাহলে মাহমুদ কৃষির কোন উপখাতে বেশি অবদান রাখছে? তাহলে সে কি বলছে? মাহমুদ একটি ফসলের বাগান আছে, তিনি বাগানের পাশে জমিতে আলু চাষ করে, তিনি ছাগল পালনের একটি খামার প্রতিষ্ঠা করেছেন, মৌ চাষে তার খুব আগ্রহ, তবে আলু চাষ থেকে সে আয় বেশি করে। তাহলে আলু হচ্ছে কি বলতো? শস্য, বনজ, প্রাণীজ, নাকি মৎস্য? বলতো আলুটা কি? এই আলুটা কি প্রাণীজ? অনেকে বলবে স্যার আলুটা তো প্রাণীজ মনে হয়, আলুর মাংস। এই আলুটা কি প্রাণীজ? আলুর মাংস খাই না আমরা? বলবেন স্যার আলুর মাংস খাই আমরা, তাহলে সুতরাং আলু প্রাণীজ। আলু হচ্ছে শস্য ভাইয়া, আলু হচ্ছে কি বলতো? আলু হচ্ছে শস্য। তাহলে 16 নম্বর আনসার হবে শস্য। মাহমুদের সাথে সম্পর্কিত কৃষির উপকার গুলো কি কি? কৃষির উপকার, শস্য, বনজ, প্রাণীজ। এই যে শস্য, বনজ, প্রাণীজ, দেখো সে হচ্ছে মৌ চাষ করতে চাচ্ছে, তারপর হচ্ছে তোমার ছাগল পালন করতেছে, একটা বাগানও আছে, দেখো বাগান থাকলে বনজ, তারপর আলু চাষ করতেছে, শস্য, ঠিক আছে, ছাগল পালন করতেছে, প্রাণীজ। তাহলে কি করতেছে? শস্য, বনজ, প্রাণীজ, তিনটাই করতেছে, সুতরাং আনসার হচ্ছে 17 নম্বর আনসার হচ্ছে 4। 17 নম্বর আনসার কি বলতো? 4। দেখো মজার বলো, ভালো লাগতেছে না? ইয়াস অর নো, জাস্ট এই 18, 19 তো পড়া শেষ, 18, 19 পড়া শেষ, এটা আর পড়তে হবে না, 18, 19 পড়তে হবে না। এরপর আরেকটা প্রশ্ন দেখি, এখানে আরেকটা প্রশ্ন আসছে, খুব ইম্পর্টেন্ট। নিচের উদ্দীপকটি পরে 20, 21 দিতে বলছে। সজীব তার বন্ধুর সাথে খুলনায় বেড়াতে গেল, সে তার বন্ধুর কাছ থেকে জানতে পারলো এলাকার গুরুত্বপূর্ণ চাষাবাদ হলো সাদা সোনা, হোয়াইট গোল্ড। ভাইয়া হোয়াইট গোল্ড গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে। হোয়াইট গোল্ড বা সাদা সোনা বলা হয় কাকে? সাদা সোনা বলা হয় চিংড়িকে। বলো, সাদা সোনা বলা হয় কাকে ভাইয়া? চিংড়িকে। হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে। চিংড়ি হচ্ছে কোথাকার? চিংড়ি কি শস্য ভাইয়া? চিংড়ি শস্য, ভাতের সাথে খাই নাকি? চিংড়ি শস্য, বনজ, গাছ, নাকি পশু? চিংড়ি কি পশু নাকি মৎস্য? অবভিয়াসলি চোখ বন্ধ করে আনসার করতে হবে মৎস্য। তাহলে মৎস্য সম্পদ। উক্ত সম্পদের অর্থনৈতিক গুরুত্ব কি? 21 নম্বর প্রশ্নের একটু আনসার দেখতে চাই। 21 নম্বর প্রশ্ন আনসার দেখতে চাই। 21 নম্বর হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি, তাহলে মৎস্য হবে। তাহলে 21 নম্বর প্রশ্নটা একটু দেখি, বলো 21 নম্বর অর্থনৈতিক গুরুত্ব কি? বৈদেশিক, এখানে কি বলছে? বলো? বৈদেশিক মুদ্রার অভাব পূরণ করে, আমদানি হ্রাস করে, রপ্তানি বৃদ্ধি করে, রাইট। বলতো এটার অর্থনৈতিক গুরুত্ব কি? চিংড়িকে সাদা সোনা বলা হয়, গুড।
21 নম্বর দেখে 21 নম্বর আনসার পাচ্ছি না আমি, 21 নম্বরের আনসার আসতেছে না, লেট হচ্ছে এগুলো। 21 নম্বর 4, গুড। 21 নম্বর হচ্ছে 4। এটা অবভিয়াসলি বৈদেশিক মুদ্রা অর্জন করে, আমদানি হ্রাস করে এবং রপ্তানি বৃদ্ধি করে। তাহলে টপিক 2 ডান সবার। টপিক 2 ডান হলে সবাই টপিক 2 ডান লিখো। সবার টপিক 2 ডান হলে টপিক 2 ডান লিখো সবাই। টপিক 2 ডান, টপিক 2 ডান লিখো একটু সবাই দ্রুত। টপিক 2 ডান লিখো, দেখি সবাই টপিক 2 ডান লিখো তো। একদম আজকে সব এমসিকিউ সলভ করে দিব, দরকার হলে 5 জন থাক। আমার পেইড বেস রেস্টুরেন্ট গুলো তো অলওয়েজ থাকবে। তোদেরকে ফ্রি খাওয়াইলে আসলে সমস্যা, তোদের ফ্রি খাওয়াইলে আসলে সমস্যা, বুঝছস? ফুলাফাইন ফ্রি খাইলে দাম দেয় না, মূল্য দেয় না। ওকে, টপিক 2 ডান। বলো তোমাদের কি ভালো লাগতেছে নাকি লাগতেছে না, একটু ইয়েস অর নো লিখো। কার কার ভালো লাগতেছে তাদের ইয়েস লিখো। যাদের যাদের আপনার এত নেট প্রবলেম, হয়তো যাদের ভালো লাগতেছে তারা একটা ইয়েস লিখো, যাদের ভালো লাগতেছে তারা জাস্ট নো বলে এখান থেকে বের হয়ে যাও। জি ভাইয়া থাকবো, গুড। এই তো আমার পেট ভাই। আমি সত্য কথা কি জানো, যারা অনলাইনে পড়ে না তারা বুম বাং ফোলা হয় না, তারা অবশ্যই মন থেকে ভালো রেজাল্ট করার জন্য পড়ে। এমনি এমনি বেড়াতে আসে না, তারা এমনি এমনি পড়তে আসে না। আমার গ্রুপে ঢুকলে দেখবা তোমরা, যারা পেট বেসে আসো তারা তো জানো, ওখানে ঢুকলে দেখবা প্রত্যেকটা ভালো কলেজের স্টুডেন্ট। এখানে সুদূর বুদুর কলেজের কোনো স্টুডেন্ট নেই, মানে পড়ালেখা কলেজে ওরকম স্টুডেন্ট আছে। নোট করে যে দেখলে ভাই পুরো মায়া জুড়ে যায়। একটা রাজশাহী নাকি কার, হ্যাঁ রাজশাহীর ওদিকে একটা কলেজের একটা স্টুডেন্ট নোট করে যে কত সুন্দর, এত সময় নিয়ে নোট করে। আমার তো দেখে হিংসা হয়, আমার তো দেখে ভালো আছে, গুড। হ্যাঁ এই তো বলতেছি তো, এই পোলাপাইন গুলা যারা হচ্ছে মাগনা দিই, যাদের জন্য দিই তারা আসলে বুঝে না। ঠিক আছে, যারা আছো ভালো লাগতেছে বলতেছো তারা কাইন্ডলি একটা শেয়ার করে দাও। আমি দেখছি 8টা শেয়ার, তোমরা আমাকে মিনিমাম 50টা শেয়ার গিফট করো। আমি তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস দিচ্ছি, তোমরা আমাকে 50টা শেয়ার গিফট করো। দেখি কারা আমাকে একটু করতে পারো কিনা, দেখি আমি দেখি তোমরা আমাকে 50টা শেয়ার গিফট করতে পারো কিনা দেখি। আমি জাস্ট দেখবো। আর কেউ না থাক আমি থাকবো। ইয়েস, নাদিয়া আছে এখানে, আমার পেট বেচের প্লাজা রেস্টুরেন্ট সবাই আছে, বর্ষা আছে, অনেক আছে, সিনথিয়া আছে, সবাই আছে, সবাই আছে। অফলাইন পেট বেচের রেস্টুরেন্ট আছে, তো কি আলাদা, বাইরের রেস্টুরেন্ট একটাও লাগবে না। ওকে, ইয়াসিন আরাফাত, গুড। আচ্ছা, এবার আমরা একটু দেখি তোমরা আমার এই কারা কারা আমার শেয়ার দেওয়ার মতো ফ্রেন্ড তাকে দিতাম। ইয়েস, আসলে দিদি কিন্তু তাও দিতে পারোস তোর আইডিতে, তোর চাচা চাচিরা দেখবে, বড় ভাই বোন দেখবে। বলে টপিক 2 রেডি কিনা সবাই বলো। টপিক 2 রেডি, টপিক 2 রেডি করতেছে আমরা সবাই। 1 নম্বর আনসার দিয়ে শুরু করে ফেলবো, ডাইরেক্ট কোনো রেডি টেডি লিখবো না, ডাইরেক্ট লিখে ফেলবো। ডক্টর মাকসুদুল আলম, ভাইয়া ডক্টর মাকসুদুল আলম 3টা জিনিসের জীবন রহস্য উন্মোচন করছে। পাট, পেঁপে, রাবার। মনে রাখবা, পাট, পেঁপে, রাবার। পাট, পেঁপে, রাভার, বানান ভুল লিখছি তো এই জন্য, রাবার। ঠিক আছে, পাট, পেঁপে, রাবার। বলো কি কি? পাট, পেঁপে, রাবার। এই 3টা জিনিসের জীবন রহস্য উন্মোচন করছে। জীবন রহস্য উন্মোচন করছে তোমার হচ্ছে মাকসুদুল আলম। এখানে সম্ভবত চা, পাট, রাবারের গাছের, কলা গাছের। এখানে দেখো রাবার আর পাট দুইটাই আছে, তাই না? দুইটাই অপশনে আছে। মনে রাখবা, যদি এরকম থাকে তাহলে আনসার হবে পাট গাছ। আনসার হবে কি বলতো? পাট। এই পাটের জন্য সে বিখ্যাত, কিন্তু মনে রাখবা পাট, পেঁপে, রাবার 3টার জন্য করছে যদিও, বাট এখানে যেহেতু 2টা অপশন আছে সেহেতু রাজশাহীর। ইয়েস, ওকে ওকে ওকে। পাট, পেঁপে, রাবার, তাহলে আনসার হবে পাটের। ঠিক আছে, আনসার হবে পাটের। ওকে, এবার আসো, বাংলাদেশের উৎপন্ন খাদ্যশস্য কোনটা? এই যে আমি বলছি বাংলাদেশে 2 ধরনের পণ্য উৎপাদন হয়। এই দেখো, এটা কিসের জানো? এটা হচ্ছে কৃষি খাতের পরিবর্তনের দ্বারা। কৃষি খাতের পরিবর্তনের দ্বারা, এটা তোদেরকে আমি বাড়ির কাজ দিয়েছিলাম, পরিবর্তনের ধারা। ঠিক আছে, এখান থেকে আসছে। তো এখানে খাদ্যশস্য কোনটা? আমাদের 2 ধরনের পণ্য উৎপাদন হয়, একটা হচ্ছে খাদ্যশস্য, একটা হচ্ছে অর্থকরী, আরেকটা হচ্ছে অর্থকরী। এটা খাদ্যশস্য, আরেকটা কি বলতো? অর্থকরী। তাহলে খাদ্যশস্য কোনটা? খাদ্যশস্য কি পাট, নাকি তুলা, নাকি চা, নাকি ধান? অবশ্যই আনসার হবে ধান। খাদ্যশস্য এগুলো হচ্ছে অর্থকরী। পাট, তুলা, রাবার, চা এগুলো হচ্ছে চিংড়ি, এগুলো হচ্ছে তোমার অর্থকরী ফসল। আর ধান এগুলো হচ্ছে আমাদের খাদ্যশস্য। এটা হচ্ছে আমাদের খাদ্যশস্য, যেগুলো দেশের চাহিদা পূরণ করে। পরীক্ষা আসতে পারতো কোনটা দেশের চাহিদা পূরণ করে আর কোনটা বৈদেশিক মুদ্রা অর্জন করে। বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাহলে কোনটা দেশের চাহিদা পূরণ করে আর কোনটা বৈদেশিক মুদ্রা অর্জন করে? এই ধরনের প্রশ্ন আসতে পারে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। ইপিজেড, এটা 3য় অধ্যায়ের প্রশ্ন, এটা 3য় অধ্যায়ের প্রশ্ন। ইপিজেড মানে মনে রাখবে এক্সপোর্ট প্রসেসিং জোন। এক্সপোর্ট প্রসেসিং জোন এই জায়গায় আছে, এক্সপোর্ট প্রসেসিং জোন। আনসার হবে গ, এক্সপোর্ট প্রসেসিং জোন। বাংলায় বলা হয় রপ্তানি
প্রক্রিয়াকরণ অঞ্চল, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বুঝছো? রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। আচ্ছা, এটা তৃতীয় অধ্যায়ে যখন পড়াবো তখন দেখাই দিব, সমস্যা নাই। এই বিড়ি ওই বিড়ি নয় বাবা, যে বিড়ি তোমরা খাও, তোমরা না তোমরা তো ভালো ছেলে, যারা টুকায় আছে, সুদূর বুদুর ফলাফাইন আছে, ওই বিড়ি ওই বিড়ি নয়। এই বিড়ি হচ্ছে কি বলতো? এই বিড়ি কি বলতো? এই বিড়ি হচ্ছে এই বিড়ির পূর্ণরূপ কি? এই বিড়ির পূর্ণরূপ কি দেখি বলো, বিড়ির পূর্ণরূপ কি দেখি বলো। একটু কমন সেন্স থাকলে পারা যাবে। বিড়ির পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, রাইট? বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। ওকে, গুড, 4-এর 1। আচ্ছা, এরপর আসো, মাশরুম গবেষণা কেন্দ্র রয়েছে কোথায়? মাশরুম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে দেখি বলো। 5 নম্বর দেখি বলো। 5 নম্বরটার আনসার চাই একটু সবার 5 নম্বরটার আনসার চাই। মাশরুম গবেষণা কেন্দ্র কোথায় আছে? এই জিনিসটা একটু নতুন, যারা পেট বেচে আসো তোরা এই জিনিসগুলো তাদের কাছে নতুন লাগতেছে না? আসলে এই জিনিসগুলো আমি একদম নতুন জিনিস দেখা দিচ্ছি। এই যে সলভ ক্লাস কেন, যেগুলো হচ্ছে তুমি পারো না, পড়ো না, জানো না, পারবা না, এই জিনিসগুলো হচ্ছে তোমাকে ধরে দেওয়া যে তুমি যেগুলো পারবা না সেগুলো শিখে নাও। এই জন্য সলভ ক্লাস। বলতো এই জিনিসগুলো আমরা কি আলোচনার সময় আসছে? সব কথা আসে না, অনেক সময় একটা দুইটা কথা বাদ পড়ে যায়। তো এই জন্য মাশরুম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, এই জিনিসটা তোমাকে মাস্ট মুখস্থ করতে হবে। আনসার হচ্ছে সাভার। বলো আনসার কি? সাভারে। আনসার কি বলো তো? সাভারে। ঠিক আছে, তাহলে এটি পারি না, গুড। এটা তো পারো না, আমি তো জানি, এই জন্য বলছি শিখে ফেলো। মাশরুম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সাভারে। ঠিক আছে, যারা সাপোর্ট করতেছো ইয়াদের মতো করে বলতে হবে, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, বেয়ামানি করা শিখিনি। একটা আছে না ভাইয়া, একদম কসম করে বলতেছি, বেয়ামানি করা শিখিনি। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ফলো দিলে ফলো পাবেন, লাইক দিলে লাইক পাবেন, কমেন্ট করলে কমেন্ট পাবেন। এখনই ফলো করুন, আপনাকে ফলো করা শুরু করে দিচ্ছি, ওরকম করে বলতে হবে। তো যারা আসলে বন্ধু বান্ধবকে মেনশন করতেছে বা শেয়ার করতেছে, তারা হচ্ছে পিডিএফটা পাবো, আদারওয়াইজ তোমাদেরকে দিব না, সবাই দিব না ভাই। ফ্রিতে খাবো না, সবকিছু ফ্রিতে খাওয়াতে তোদের ইয়ে হয়ে গেছে। সবজি মাংস ভাইয়া, সবজি মাংস মানে কি জানো? ভেজিটেবল মিট। দেখো দুইটা শব্দ, একটা হচ্ছে ভেজিটেবল, আমি জানি না ভেজিটেবল বানান কেমন, ভুল করে ফেলছি মনে হয়। ভেজিটেবল মিট, ঠিক আছে? ভেজিটেবল মিট মানে সবজি মাংস, এটা বলা হয় মাশরুমকে। ভেজিটেবল মিট বলা হয় মাশরুমকে। তোদের কৃষিখাতে পরিবর্তন, দ্বারা আমি বাড়ির কাছে দিচ্ছিলাম, একটু বাসায় পড়তে বসলাম, হয়তো বড় সাই ওখানে কৃষিখাতে পরিবর্তন দ্বারা এই জিনিসগুলো আছে। বই যখন দিব তোরা পাবি, বইয়ে পাবি এগুলো, ডাইরেক্ট বইয়ে পাবে। আমি তোদের যদি একটু দেখাই, তোরা আবার অনেকে হতাশ হবি, স্যার এগুলো তো পারতেছি না মনে হয়। এই যে পারতেছো না যারা মনে করতেছে, এই দেখো ভেজিটেবল মিট লেখা আছে, এগুলো দেখছো? এই যে হোয়াইট গোল্ডের কথা, এই যে হোয়াইট গোল্ড, ব্ল্যাক টাগার, এগুলো লেখা আছে এখানে। তো এগুলো নিয়ে টেনশন করতে হবে না, বই যখন দিব তখন পারবি। ঠিক আছে, বই যখন দিব তখন তোরা পারবি। ওকে, গুড, আমরা বুঝতে পারি। আচ্ছা, হোয়াইট গোল্ড বলা হয় কোনটাকে? একটু আগে শিখে আসছি, হোয়াইট গোল্ড বলা হয় হিমায়িত চিংড়িকে। সময় নেই, দ্রুত শেষ করতেছি। নিচের কোনটা অর্থকরী ফসল? এই যে শিখে আসছে অর্থকরী ফসল, পাট, চা। তোমার হচ্ছে চাটা এখানে না, চাটা শিল্পের জিনিস। পাট, পেঁপে, পাট, রাবার, ইক্ষু, তামাক। পাট, রাবার, ইক্ষু, তামাক, এগুলা। এগুলো তো অনেকগুলো দেখা যাচ্ছে, শস্য, শাকসবজি, চা, ইক্ষু, পাট। ওই দেখো, আমি এখানে একটা জিনিস করতে ভুলে গেছি, প্রধান বলছে, প্রধান। হে এই পোলাগুলা চলে আসে। আমি বলছি কি রে, রাবি একটু আগে কমেন্ট করছিল, রাবি না দিয়ে চিনবে তোকে, এটা আগে করতো ক্লাস, বাকিটা চিনবে না। আগে ক্লাসের পিছনে থাকতো, এখন এরা চলে আসছে, একটু আগে কমেন্ট করছে, এখন চলে আসছে। ভাই মন দিল খুশ কর দিয়া ভাই, বেটো। হ্যাঁ, একটা একেবারে ভয় তুই। প্রধান অর্থকরী ফসল, দেখো প্রধান অর্থকরী ফসল বলছে, প্রধান বললে বলছিলাম পাট, এগুলো লিখে দিতাম, এগুলো তোমাদেরকে একদম লিখে দিচ্ছি। বই এখানে, বই যেখানে ইচ্ছে সেখানে, বই তোদের ইচ্ছা। তাহলে পাট হচ্ছে আমাদের প্রধান অর্থকরী ফসল। আর কোনটি চাষের জমি প্রয়োজন হয় না? শিখে ফেলো, মাশরুম চাষ করতে জমির প্রয়োজন হয় না ভাইয়া। মাশরুম চাষ করতে, দেখো তার মানে মাশরুম জিনিসটা ইম্পর্টেন্ট। মাশরুম নিয়ে পড়ালেখা করা ইম্পর্টেন্ট, কারণ মাশরুম থেকে অনেকগুলো প্রশ্ন আসে। জি চিনি আমি রাফি ভাইয়াকে। হ্যাঁ, তোরা চিনে দেখছো, আমি জানতাম না, দিয়ে চিনবে, কারণ এটা আগে থেকে পড়তেছিল। বাকিরা চিনবে না হয়তো, বাকিরা দেখে নেই তোকে। তাহলে কোনটি চাষে জমি প্রয়োজন হয় না? মাশরুম চাষে জমি প্রয়োজন হয় না। বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবদান কত? দেখো এগুলো আপডেট হচ্ছে, এগুলো এই বছর আপডেট করছি লেকচার শিটে। এই বছর লেকচার শিট গুলোতে আমি তোমাদেরকে আপডেট করছি। আমার এখান থেকে বের হয়ে যেতে হবে, এই জন্য আমি দেখাচ্ছি না, নাহলে আমি তোকে দেখাইতাম যে এবছর লেকচার শিট আপডেট করছি বাংলাদেশ এখন কততম।
ঠিক আছে, বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবদান কত শতাংশ বলছে, কত শতাংশ বলছে। কিন্তু এখন মনে রাখবি আমি তোদেরকে বারবার বলছি ভাই এই ধরনের প্রশ্নগুলা কি আপডেট প্রশ্নগুলা আমাদেরকে আপডেট তথ্য শিখতে হবে, আপডেট তথ্য শিখতে হবে, ঠিক আছে, আপডেট প্রশ্ন আপডেট তথ্য শিখতে হবে। এটা যখন ছিল 21 সালে তখন এটা 83% ছিল, 86%। তাহলে এখন এবছর আপডেট করে বইয়ে দিয়ে দিব, তাহলে আপডেটটা তোরা নিয়ে যে শিখে ফেলবি। 21 সালে যখন ছিল এটা ছিল 86%, ঠিক আছে। তো এগুলো আপডেট প্রশ্ন, এগুলো সাম্প্রতিক প্রশ্ন, এগুলো পড়তে হবে। সাদা সোনা হচ্ছে চিংড়ি, তো আর টেনশন করতে হবে না। চাল উৎপাদনে বিশ্বের অবস্থান, দেখি চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত ছিল, তাও 21 সালের প্রশ্ন। আমি আবার বলি, বিশ্বে তোমার হচ্ছে চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে কততম, বাংলাদেশের অবস্থান। এগুলো দেখো সাম্প্রতিক তথ্য শক্তি হবে, বারবার বলতেছে এগুলো সাম্প্রতিক বিষয়, এগুলো পড়তে হবে। এটা আনসার হচ্ছে চাল উৎপাদনে কত, চতুর্থ কোথায়, চতুর্থ এই জায়গায় হচ্ছে আনসার, চতুর্থ। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের কত শতাংশ বনভূমি, কোন দেশের কত শতাংশ বনভূমি থাকা দরকার, 25 ভাগ মেবি, এটা 25 ভাগ, ঠিক আছে। বনভূমি থাকা দরকার কত ভাই, 25 ভাগ বনভূমি থাকা দরকার। ডায়াবেটিস, ব্লাড কোলেস্ট্রল, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, এগুলো আসলে দূর করার জন্য কি খাওয়া উচিত, এগুলো দূর করার জন্য মাশরুম খাওয়া উচিত, ঠিক আছে। এগুলো দূর করার জন্য কি খাবা বলতো, বেশি বেশি মাশরুম খাবা। মাশরুমকে তোমাদের এলাকায় কি বলে একটু সবাই বলো তো, মাশরুমকে কার এলাকায় কি বলে? মাশরুম দেখছো, মাশরুম দেখতে এরকম একটা এরকম মাশরুম দেখতে এরকম। দেখি মাশরুমকে তোমাদের কার এলাকায় কি কি বলে একটু দেখি বলো তো আমাকে। মাশরুমকে কার এলাকায় কি বলে? মাশরুমটা এরকম, আমি আল্লাহ জানি ঠিকঠাক করছি কিনা। মাশরুমটা তোমার এলাকার মধ্যে কি বলো তোমরা? হ্যাঁ বলো। নো, দেখি বলো মাশরুমকে তোমার এলাকায় কি বলে? মনে নাই, পড়েছি এখন মনে নাই। পড়েছিস মানে এটা ভর্তি হয় বেটা, বাংলায় কি বলে তোদের এলাকায়? ব্যাঙের ছাতা, গুড। ব্যাঙের ছাতা, এটা যে শুনতে যাচ্ছে, আমাদের এলাকায় তো ব্যাঙের ছাতা বলে, বাইরের দেশ থেকেও ব্যাঙের ছাতা বলে, তাই ব্যাঙের ছাতা বলে নাকি? আচ্ছা, রাজশাহী কৃষি উন্নয়ন, আচ্ছা এটা রাজশাহীর কৃষি উন্নয়ন, এটা আমরা কৃষি উন্নয়ন কর্মসূচি যখন পড়বো, কৃষি ঋণের কথা বলবো, কৃষি ঋণের কথা যখন বলবো তখন পড়বো, এটা 1986 হবে, এটা হবে 1986। বিশ্বের মৎস্য উৎপাদনে কততম স্থান, বা এগুলো 17 সালের কথাবার্তা, এগুলো এখন দরকার নাই, যেগুলো আপডেট সেগুলো আমি দিব, পরে সময় করে দিয়ে দিব। কোনটি রপ্তানিতে হোয়াইট গোল্ড বলা হয়? আচ্ছা হোয়াইট গোল্ড এটা কয়েকশোবার আসে, যে চিংড়ি বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ, এটা তৃতীয় অধ্যায়ের প্রশ্ন, ভুলে এখানে চলে আসছে, লাগবে না। মাশরুম হচ্ছে এক ধরনের ছত্রাক সবজি ঔষধ, ছত্রাক সবজিও আবার ওষুধও। এই দেখো মাশরুম থেকে অনেকগুলো প্রশ্ন আসে, মাশরুম হলো কি কি, কৃষিখাতে পরিবর্তনের সূচনা কি কি। ভাই এখানে অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি, তৃতীয় অধ্যায়ের এরকম বহুপদী কঠিন কোনো প্রশ্ন নাই, নর্মাল প্রশ্ন সবগুলো, তোমরা নর্মাল প্রশ্নগুলো একটু পড়ে ফেলবা। টপিক 4, এবং টপিক 4-এ সব থেকে বেশি আই হোপ এমসিকিউ আছে। টপিক 4-এ আমি তো ভুল করে ফেলছি তোদের জন্য, আমি তো বিপণনের প্রশ্নগুলো এক করি নাই। আল্লাহ এই ভুল কেমনে করে ফেললাম আমি, বিপণনের প্রশ্নগুলো এক করি নাই তোদের জন্য। আচ্ছা যাই হোক, বিপণনের প্রশ্ন এক না করলে সমস্যা নেই। আমরা এখানে খামার থেকে মাত্র কয়েকটা প্রশ্ন সলভ করব, এবং এই কয়েকটা প্রশ্ন সলভ করে আমরা তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিব, মানে কিভাবে পড়বা সেটা দেখাই দিব। কারণ এখানে আমি চাচ্ছিলাম আরো অনেকক্ষণ নিব, কারণ এটারা ছোট ভাই কতগুলো চলে আসছে, এদের দিন নিয়ে একটু বসতে হবে, তো আমি একটু দ্রুত শেষ করব। স্যার নিজে সব বলে দিচ্ছে, হ্যাঁ আমি বলে দিচ্ছি কেন ভাই, আমি তো বলে দিচ্ছি, তুমি জাস্ট আপাতত শিখে নাও, তুমি তো এগুলো জানো, তুমি তো জানো না, এই জন্য আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। পিডিএফ পাবা কোথায়? পিডিএফ পাবা হচ্ছে শেয়ার করলে শেয়ার পাবা, ভালোবাসা দিলে ভালোবাসা পাবা, লাইক করলে লাইক পাবা, ফলো পাবা, শেয়ার দিলে পিডিএফ পাবা। শেয়ার করে টাইমলাইন থেকে শেয়ার করে একটা কি দিবা আমাকে, একটা মেসেঞ্জারে নক দিবা, আমি তোমাকে বলে দিব কিভাবে পাবা, আমরা জানি। ওকে আচ্ছা, একটু দ্রুত শেষ করব আমি, তোমাদেরকে রিকোয়েস্ট করবো একটু দ্রুত এমসিকিউ আনসার করে দিবা, আমি একটু তাড়াতাড়ি দেখতে চাই যে তোমরা কত তাড়াতাড়ি পারো। টপিক 4-এ চলে যাচ্ছে ভাই। কোন খামারের আধিক্য বেশি? অবভিয়াসলি জীবন নির্বাহী খামার। উৎপাদনের প্রকৃতি অনুসারে খামার কয় প্রকার? অবভিয়াসলি 3 প্রকার, তোদের বলতে হবে না, আমি বলে দিচ্ছি, আমি পারি কিনা দেখি। কৃষিজোত বলতে কি বুঝায়? কৃষিজোত মানে বললাম আবাদযোগ্য জমি, কৃষিজোত মানে কি? আবাদযোগ্য জমি। জীবন নির্বাহী খামারের ক্ষেত্রে কোনটি লক্ষণীয়? আমরা যখন জীবন নির্বাহী খামার দিই তখন কোনটি লক্ষণীয়? এটা কি আয়তনে বড় হয়? চাষাবাদ আধুনিক পদ্ধতি? পারিবারিক ভোগ একমাত্র উদ্দেশ্য? কারিগরি কার্যকর প্রয়োগ? অবভিয়াসলি তারা পারিবারিক ভোগের জন্য করে, সুতরাং 4-এর আনসার হবে 2। বাংলাদেশের অধিকাংশ খামার কেমন? বাংলাদেশের অধিকাংশ খামারে কৃষকরা নিজেরা খাইয়ে ফেলে, সুতরাং এটা জীবন নির্বাহী খামার। বাংলাদেশে অধিক পরিমাণ জমি রয়েছে, জীবন নির্বাহী খামারের। এই প্রশ্নটা আমি যখন পেইড ব্যাচের ক্লাস নিচ্ছিলাম তখন হাজার বার লিখে বলছি, যে কিছু না বলে কোন খামার বললে আনসার হবে জীবন নির্বাহী খামার। দেখ 1 বার 2 বার 3 বার 4 বার চলে আসছে। কোন খামারের উৎপাদিত পণ্য দিয়ে শুধুমাত্র পারিবারিক ভরণ পোষণ? দেখুস না জীবন নির্বাহী খামার। সানা 7 ফসলে কি আর তুমি 8 ফসল জীবন নির্বাহী খামার।
7টা প্রশ্ন থেকে 7টা প্রশ্ন থেকে 5টা প্রশ্ন জীবন নির্বাহী কামার। তোরারে কি হইতাম আওয়াজ কি হইতাম দেখছস, একটু করে পড়লে সব পারা যায়, একটু করে পড়লে সব পারা যায়। এরপর একটু দেখো, এটা একটু নিব, এটা আনসারটা নিব। যে কামারের জমি 2.49 একর তাকে কি কামার বলে? যে কামারের জমি 2.49 একর। এই 8 নম্বর প্রশ্নটা সবার থেকে নিব প্লিজ। 8 নম্বর প্রশ্নটা একটু সবাই আমার সাথে একটু সাপোর্ট করো, না দিলে পাবি না। আচ্ছা বলো 8 নম্বর প্রশ্নটা বল। 8 নম্বর প্রশ্নটা নিচ্ছি। ওই একজনের সবগুলো লিখে ফেলছে একসাথে। আব্দুর রহমান এ পেট বেচের বলার সুযোগ পাচ্ছি না। দিব কিভাবে ফ্রেন্ড নাই এসে ইতিহাসে তালত না থাকলে কি করবা? বানাবা কয়েকটা। বলো কোন কামার এটা? 2.49। প্লিজ একটু কথা শুনো। 0.05 থেকে 0.49 হচ্ছে প্রান্তিক। 49 হতে কি বলে? প্রান্তিক। এবং এরপর হচ্ছে 0.50 থেকে 2.49। এই যে বলছে 2.49 একর হয় কোনটা? 2.49 হয় এই ক্ষুদ্র আয়তন কামার। ক্ষুদ্র আয়তন কামার, তাহলে ক্ষুদ্র আয়তন কোথায়? এই ক্ষুদ্র আয়তন কামার। আনসার হবে 2। আনসার হবে 2। ভুলভাল করবা না প্লিজ, আল্লাহর রাস্তে প্লিজ। কৃষি পণ্যের উৎপাদন পরিকল্পনার সাথে সম্পর্কিত। ভাইয়া উৎপাদন পরিকল্পনা যখন বলছে আবাদযোগ্য থাকে, যখন আবাদযোগ্য সেটা জোট, আবাদযোগ্য সেটা জোট। যখন সেগুলোতে চাষ করা হয় বা চাষের পরিকল্পনা করা হয় তখন সেটা হয়ে যায় খামার। তাহলে কৃষি পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কিত যেটা সেটা হচ্ছে কৃষি জোট নয়, কৃষির উপকার নয়, কৃষি কামার নয়, কৃষি কাঠামো নয়, কৃষি খামার। আসলে হবে কৃষি খামার। আত্মদর্শ কামার বলতে জীবন নির্বাহী কামার। আদর্শ কামারের আয়তন কত? এটা সবার থেকে নিব। 11 নম্বর। যেগুলো তোমরা যেগুলো সেম ক্যাটাগরির এগুলো আমি সময় নিচ্ছি না, যেগুলো একদম একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে এগুলো নিচ্ছি। 11 নম্বর। আসি রে ভাই আসি। আচ্ছা আসোস না? আচ্ছা 11 নম্বর দ্রুত বলো। তোমরা যারা আছো তারা একদম লেগেই আছো দেখা যাচ্ছে, যারা নাই তারা নাই। 11-3 বলতেছে ওরা নাকি তুই বলতেছ যে 5 একর? হ্যাঁ খবুক সুমিত, আল্লাহ রে তুই তো 5 কেজি চায়। আদর্শ কামারের জমির আয়তন তুই ভুলে গেছিস যে? আল্লাহ আল্লাহ, আদর্শ কামারের আয়তন 3 একর। আদর্শ কামারের আয়তন 3 একর। তুইটা ঠিক আছে না? 3 একর গুড। কনভিন্স করতে চাইছিস না? বন্ডামি নগরী জানলে। আচ্ছা এরপর চাষাবাদের আয়তন ভিত্তিক কামার। এই একটু প্রশ্ন একদম বাপ, এই প্রশ্ন মারাত্মক প্রশ্ন। এই প্রশ্নটা আমি যারা জিজ্ঞেস করি সে ভুল করে, যারা জিজ্ঞেস করি সে ভুল করে। চাষাবাদের আয়তন ভিত্তিক, তুমি যদি কাউরে আটকাইতে চাও, এটা তুমি যে কাউরে আটকাইতে চাইলে এই প্রশ্নটা করবা। চাষাবাদের আয়তন ভিত্তিক এটা আবার কি ভাইয়া? চাষাবাদের আয়তন ভিত্তিক, চাষাবাদের আয়তন ভিত্তিক মানে কি? আয়তন বড় নাকি ছোট? আয়তন বড় নাকি ছোট? এই ধরনের খামার হয় দুইটা। আয়তন বড় ছোট কামার হয় দুইটা, একটা জীবন নির্বাহী একটা বাণিজ্যিক। একটা জীবন নির্বাহী একটা বাণিজ্যিক। তাহলে আয়তন ভিত্তিক কামার কোনটা? এখন জীবন নির্বাহী আর বাণিজ্যিকের মধ্যে কিছু আছে কিনা দেখো। ইয়েস আছে। আনসার হচ্ছে জীবন নির্বাহী কামার। আনসার হচ্ছে কি? জীবন নির্বাহী কামার। চাষাবাদের আয়তন ভিত্তিক মানে কি? ছোট বড়। ছোট বড় খামার হয় কোনটা? জীবন নির্বাহী কামার নাহলে বাণিজ্যিক কামার। সমবায় ছোট বড় হয় না, বহুমুখী ছোট বড় হয় না, বা একটা মালিকানা ছোট বড় হয় না। ছোট বড় হয় জীবন নির্বাহী কামার, বাণিজ্যিক কামার। তাহলে জীবন নির্বাহী কামারটা হচ্ছে চাষাবাদের আয়তন ভিত্তিক খামার। ইয়েস। 12 নম্বর পর বাংলাদেশের আদর্শ কামারের আয়তন 6 সমিতি বের হো। 13 নম্বর আনসার। 5 একর বলতে সুমিত দেখছো তোমাদের মতো ও সুদূর বুদূর হয়ে গেছে। আবাদযোগ্য জমিকে কি বলে? 14 নম্বর কৃষিজ। নিচের কোনটি মালিকানা ভিত্তিক কামার? 15 নম্বরটা একটু দেখি। 15 নম্বরটা একটু দেখি প্লিজ। 15 নম্বরটা একটু সবাই দেখি। নিচের কোনটি মালিকানা ভিত্তিক কামার? মিশ্র কামার, যৌথ কামার, বহুমুখী কামার, বিশেষায়িত কামার। মালিকানা ভিত্তিক কামার হচ্ছে 3টা। বলতো কয়টা? মালিকানা ভিত্তিক কামার 3টা। ব্যক্তি মালিকানাধীন, সমবায়, যৌথ। ব্যক্তি মালিকানাধীন, সমবায়, যৌথ। এই যে যৌথ কামার, এই যে যৌথ কামার। আসলে হচ্ছে এটা। যে কামারের এক অংশে ফসল উৎপাদন। এই তো মারাত্মক প্রশ্ন পাই গেছি তো, মারাত্মক প্রশ্ন পাই গেছি তো। যে কামারের এক অংশে ফসল অন্য অংশে পশু পাখি পালন করা হয় তাকে কি বলে? অবভিয়াসলি তাকে বলা হয় মিশ্র কামার। তাকে কি বলা হয়? মিশ্র কামার। এগুলা রিডিং করাইছি ভাইয়া, রিডিং করাইছি। বাংলাদেশের অধিকাংশ উন্নয়নশীল দেশ কোন ধরনের কামার প্রচলিত? কোন ধরনের কামার প্রচলিত? অবভিয়াসলি জীবন নির্বাহী কামার প্রচলিত। কৃষকরা স্বেচ্ছায় পরস্পরের জমি, এই যে স্বেচ্ছায় সম অধিকার, এই কথাগুলো থাকলে স্বেচ্ছায় সম অধিকার এই কথাগুলো থাকলে সমবায় কামার। স্বেচ্ছায় সম অধিকার এই কথাগুলো থাকলে, এগুলো থাকলে কি বলতো? সমবায় খামার। মুনাফার্জন কোন কামারের প্রধান উদ্দেশ্য? 19 নম্বর দেখি বলতো। 19 নম্বরটা একটু দেখি ভাইয়া, 19 নম্বরটা একটু দেখি। তোমরা এখনো 17তে। 19 নম্বর এটা কি আনসার করতেছে? তুই ভুলভাল হবি তা হতে রে, তুই সুদূর বুদূর হয়ে গেছে। দেখি বলতো। হয় নাই। আনসার হবে বহুমুখী কৃষি খামার। 19 নম্বর আনসার হবে বাণিজ্যিক খামার। 19 নম্বর আনসার হবে বাণিজ্যিক খামার। গুড।
মালিকানা ভিত্তিক কামার কয় প্রকার? 3 প্রকার, একটু আগে শিখাইছি। এরপর উৎপাদন উদ্দেশ্যের ভিত্তিতে কামার কয় প্রকার? উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে কামার হচ্ছে 2 প্রকার, জীবন নির্বাহী, বাণিজ্যিক। এটা কি হলো? আচ্ছা ঠিক আছে, জীবন নির্বাহী, বাণিজ্যিক, ঠিক আছে। জীবন নির্বাহী কামার বৃহৎ আয়তন উৎপাদন সম্ভব নয়, কেন? কারণ এটা আয়তনে ছোট, অবভিয়াসলি এটা আয়তনে ছোট, ঠিক আছে, এটা আয়তনে ছোট। পারিবারিক ভরণ পোষণ কোন কামারের প্রধান লক্ষ্য? জীবন নির্বাহী কামার। ভাইয়া এখানে কঠিন কোয়েশ্চেন আছে তেমন একটা কঠিন কোয়েশ্চেন নাই, কিন্তু সেম কোয়েশ্চেন, সেম ক্যাটাগরি কোয়েশ্চেন। এবং তুমি যখন এগুলো পড়বা দেখবা যে সবগুলো সেম ক্যাটাগরি কোয়েশ্চেন। এগুলো তোমাদেরকে আনসার দিয়ে দেবো, দেখবা আনসার থেকে একটু সলভ করে নিবা, আনসার থেকে একটু সলভ করে নিবা সুন্দর করে। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, দেখবা এখানে 2-3টা প্রশ্ন তোমরা যদি পড়ো বাকিগুলো পেরে যাওয়া। আমরা ওদিকে যাচ্ছি না, আমরা সবাই লিখবা এমসিকিউ শেষ। সবাই একটু কমেন্টে क्या हुआ কি রে আমাকে এটা করলো। আচ্ছা এরপর দেখো আমরা এখন যাব হচ্ছে গিয়ে লিখো এমসিকিউ শেষ। সবাই লিখো এমসিকিউ ডান। আর এমসিকিউ দেখাচ্ছি না, আমার দেখানোর ইচ্ছা ছিল কিন্তু আমার এখন দেখানোর ইচ্ছা নাই। এমসিকিউ সবাই লিখো এমসিকিউ ডান, এমসিকিউ ডান, দ্রুত লিখো এমসিকিউ ডান, দ্রুত দ্রুত দ্রুত। শেষ, পারি নাই, নভেলের সমস্যা নেই, নভেলের সমস্যা নেই, পিডিএফ দিব, পিডিএফ কোন সাইজে পড়ে গেলাম, কোনো প্যারা নাই। এমসিকিউ খতম। ওকে, এবার একটু সাজেশন দিয়ে দিচ্ছি, দয়া করিয়া সাজেশনটা খেয়াল করবেন। একদম আপনার কোনো জীবনে সমস্যা থাকবে না। যাদের দাঁতা ব্যথা, মাথা ব্যথা, গাড়ে ব্যথা, পায়ে ব্যথা, পেটে ব্যথা, সব ব্যথা চলে যাবে, সব ব্যথা চলে যাবে, অর্থনীতির যত ব্যথা সব ব্যথা চলে যাবে। শুধু একটু ভালো করে এই জিনিসগুলো পড়বেন। দেখেন জ্ঞানমূলক প্রশ্ন কি কি আসে, দেখেন একদম সহজ সহজ প্রশ্ন। এগুলো আমরা ক্লাসে যখন পড়াই তখন তোমাদেরকে একদম ধরে ধরে পড়াই দিই যে কৃষি কাকে বলে, কৃষি কাজ কাকে বলে, কৃষি কাঠামো কাকে বলে, এগুলো পড়ে ফেলবেন, জ্ঞানমূলক প্রশ্ন। এরপর দেখেন কৃষির উপকার থেকে প্রশ্ন। কৃষির উপকার কয়টি? কৃষির উপকারগুলো কি কি? মিশ্র কামার কি, আদর্শ কামার কি, কৃষি জোট কি, কৃষি কামার কি? এখানে কোনো প্রশ্ন আপনার কাছে নতুন মনে হবে না। কৃষি বিপণনের, কৃষি ভর্তুকি কি, কৃষি পণ্যের বিপণন কি, এগুলো বই থেকে চলে গেছে, এই জন্য ডাইরেক্ট নাম্বার উল্টাপাল্টা হয়ে গেছে। এগুলো বই থেকে চলে গেছে, তো এই জন্য উল্টাপাল্টা হয়ে গেছে নাম্বার, তোমরা ডাইরেক্ট বই থেকে পাই গেছো, এগুলা ওখান থেকে এনে দিয়েছি তোমাদেরকে। অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখো, আগে শুধুমাত্র অনুধাবন প্রশ্ন থাকতো, এখন প্রশ্ন প্লাস উত্তর, প্রশ্ন প্লাস উত্তর দুইটাই পাচ্ছ। দেখো আগে প্রশ্ন শুধু প্রশ্ন থাকতো, এখন প্রশ্ন প্লাস উত্তর। আগে কিন্তু শুধু প্রশ্ন থাকতো, এখন বইয়ে মনের ব্যথা যাবে, হ্যাঁ জয়েন্টে জয়েন্টে ব্যথা চলে যাবে। দেখো এখন প্রশ্ন আছে উত্তর আছে, প্রশ্ন আছে উত্তর আছে, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। দেখো এখানে প্রায় কয়টা প্রশ্ন উত্তর আছে দেখো, এখানে প্রায় 14টা। একটু সময় লাগতেছে লোড নিতে। 15, 16, 17, 18, 19, 20, 20টা হচ্ছে তোমার অনুধাবনমূলক প্রশ্ন আছে। এবার সিকিউ গুলো দেখো, সিকিউ গুলো দেখো, একটু কষ্ট করে তোমরা আমার পেইড ব্যাচের ক্লাসগুলো করবা। যারা পেইড ব্যাচের ক্লাস করতে পারো না, যারা টাকা দিয়ে পড়তে পারো না, তারা ইউটিউবে স্টুডেন্ট ক্যাম্পাস লিখবা। স্টুডেন্টস ক্যাম্পাস, স্টুডেন্ট ক্যাম্পাস যদি লিখো, এই স্টুডেন্ট ক্যাম্পাসে যাইলে তুমি ওখানে ফ্রিতে পুরো প্লে লিস্ট পেয়ে যাবা, পুরো প্লে লিস্ট পেয়ে যাবা। এই প্লে লিস্ট থেকে তুমি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সব ক্লাস ফ্রিতে করতে পারবা। ওখানে যাবা, ওখানে যাওয়ার পর এই কৃষির উপকার থেকে, কৃষির উপকার থেকে দেখো, কৃষির উপকার থেকে আমি তোমাদেরকে বারবার পড়ানোর সময় পড়াই দিচ্ছি এগুলো। আমার পেইড বেসে যারা স্টুডেন্ট আছে তারা জানো। এরকম একটা প্রশ্ন দিয়ে বলছি, স্তম্ভচিত্র আঁকতে বলবে, লেখচিত্র আঁকতে বলবে, স্তম্ভচিত্র, লেখচিত্র, দণ্ডচিত্র, যে কোনো চিত্র বলতে পারে। দেখো এই যে প্রশ্ন, 1টা 2টা 3টা 4টা এবং 5টা, দেখছো 6টা 7টা, ভাইয়া 7টা প্রশ্ন। ও বাজে আরো আছে 8টা, 9টা প্রশ্ন, ডাইরেক্ট 9টা প্রশ্ন। 9টা প্রশ্ন আসছে 21 থেকে 23 সাল। আমি তোমাদেরকে বলছিলাম কি 16 থেকে 23 সাল। যদি 16 থেকে 23 সাল বলতাম আরো বেশি আসতো। এখানে শুধু জাস্ট 21 থেকে 23 এর প্রশ্নগুলো দিছি। 21 থেকে 23 এর মধ্যে 9টা প্রশ্ন আসে শুধু উপকার রিলেটেড, শুধু উপকার রিলেটেড, এবং প্রত্যেকটা প্রশ্ন একই। দেখো প্রত্যেকটা প্রশ্ন একই। তুমি যদি আমার পেইড ব্যাচের ক্লাসটা করে আসো ইউটিউব থেকে ফ্রি থেকে, বা আমার পেইড ব্যাচের ভিতরে ঢুকে ক্লাসটা করো, 2 নম্বর ক্লাস সম্ভবত 2 নম্বর ক্লাসটা যদি করো, দেখো সেম পড়া তুমি বারবার পাবা। দেখো আমি দেখাচ্ছি, এই একই প্রশ্ন দেখো, জিডিপিতে মৎস্য খাতের অবদান লেখচিত্রে আঁকো। 2টা খাতের, এই 2টা খাতের এই যে সামঞ্জস্য, এখানে যে খাত আছে এই খাতের সম্পর্কে বর্ণনা, বিপুল সম্ভাবনা আছে বা বর্ণনা দিতে বলছে, গুরুত্ব ব্যাখ্যা করতে বলছে। একই প্রশ্ন এখানেও দেখো, এখানেও দেখো যে গতিচিত্র, লেখচিত্রে দেখো, এবং এই যে ওই বর্ণনা দিতে বলতেছে, এদের সম্পর্কে একটা বর্ণনা দিতে বলতেছে। একই প্রশ্ন এখানে দেখো, আমি আরো দেখাই, তাহলে তোমরা সাহস পাবা যে একটা প্রশ্ন সলভ করলে হয়ে যাবে। এটাও সেম প্রশ্ন, এটাও সেম প্রশ্ন। স্তম্ভচিত্র আঁকো, বসে স্তম্ভচিত্র আঁকো, এই যে স্তম্ভচিত্র আঁকো এবং কৃষিখাতের পরিবর্তনের দ্বারা ব্যাখ্যা করো। এই যে এগুলো বাড়তেছে কমতেছে না কি বাড়তেছে কমতেছে, ফ্রি ক্লাসগুলো করে দেখো, দেখবা যে এই জিনিসগুলো তুমি পারবা। তাহলে কৃষির উপকার রিলেটেড প্রশ্ন সবগুলো দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরপর আসো কৃষি খামার। এই যে কৃষি খামারের যে প্রশ্নগুলো হয় এগুলো বেসিক্যালি জীবন নির্বাহী আর বাণিজ্যিক, জীবন নির্বাহী আর বাণিজ্যিক। দেখো যশোর বোর্ড, তারপর হচ্ছে তোমার বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, এরকম করে তোমার প্রায় কয়টা প্রশ্ন আসছে? 9টা প্রশ্ন, তাও 9টা প্রশ্ন। কৃষির খামার থেকে 9টা প্রশ্ন, ভাইয়া কৃষির খামার থেকে কয়টা প্রশ্ন আসছে? এই খামার থেকে 9টা প্রশ্ন আসছে মাত্র 21 থেকে 23 সালের প্রশ্ন অ্যানালাইজ করে বলতেছে। 21 থেকে
2023 সালে প্রশ্ন অ্যানালাইজ করে বলতেছি। তাহলে প্রশ্নগুলো সেম। দেখো কোন খামার এই দুটার মধ্যে তুলনা, কোন খামার এই দুটার মধ্যে তুলনা, দেখো কোন খামার এবং এই দুইটা খামারের মধ্যে তুলনা। আবার দেখো কোন খামার, এখানে আমি তোমাদের আবার দেখাচ্ছি এটা কোন ধরনের খামার এবং ওই দুইটার মধ্যে তুলনা বা পার্থক্য। সেম কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন, সেম। তাহলে বলো সেম কোয়েশ্চেন প্রশ্ন, এই জিনিসগুলো কি আমরা পারবো না? এই জিনিসগুলোকে আমরা পারবো না? এই জিনিসগুলো আমরা পারবো নাকি পারবো না বলো? ক্লাস করতে করতে কি রাখছে না? এরপর দেখো দেখো সেম সেম কোয়েশ্চেন, তুমি এগুলো পড়লে একবার পড়লে বুঝবা, একবার পড়লে বুঝবা, আর যদি না বুঝো তুমি আমাকে 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 পাঠিয়ে দিবা, আমাকে পাঠিয়ে দিবা। কৃষি খামারের বৈশিষ্ট্য তুলনা, তারপর হচ্ছে কৃষি খামারের পার্থক্য, এই যে দেখো অর্থনৈতিক গুরুত্ব, ভাই প্রশ্নগুলো সেম। এবার আসো কৃষি পণ্যের বিপণন, এই যে কৃষি পণ্যের বিপণন রিলেটেড যে প্রশ্নগুলো হয়, কৃষি পণ্যের বিপণন রিলেটেড যে প্রশ্নগুলো হয়, দেখবা সেম প্রশ্নগুলো। কোন ধরনের সমস্যার কথা বলা হচ্ছে, এই সমস্যার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার, কোন ধরনের সমস্যা কি কি পদক্ষেপ নেওয়া, কোন ধরনের সমস্যা কি কি পদক্ষেপ নেওয়া দরকার, তুমি একদম কোন ধরনের সমস্যা কি কি পদক্ষেপ গৃহীত হওয়া দরকার। দেখো একই প্রশ্ন, একই প্রশ্ন, সেম ক্যাটাগরির কোয়েশ্চন গুলা তোমাদেরকে একসাথে করে দিচ্ছি ভাই। শুধুমাত্র এটা শুধুমাত্র জয়দেব স্যারের ক্লাস হয় না, আর কোনো ক্লাস হয় না। এই যে কোন ধরনের সমস্যা, এগুলোর মধ্যে পার্থক্য বা উন্নত কিভাবে করা যায়, কি কি পদক্ষেপ নেওয়া যায়, একই প্রশ্ন 14টা প্রশ্ন আছে। সব জিনিস তোমাকে এখন দিয়ে দিব পিডিএফতে। ক্লাস শেষ করছি, যারা যারা ক্লাসে ছিল, যারা যারা শেয়ার করছো, তাদেরকে পিডিএফটা দিয়ে দিচ্ছি, যারা যারা শেয়ার করছো তাদেরকে পিডিএফ দিয়ে দিচ্ছি। যারা যারা শেয়ার করেন না প্লিজ আমাকে বিরক্ত করবেন না, দয়া করে আমাকে মারবেন না, আপনারা প্লিজ আমাকে মারবেন না। আপনারা শেয়ার করেন না, আপনারা পিডিএফ পাবেন না। যারা শেয়ার করেছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। কোন নম্বরে নক দিবা? এই যে দেখো একটু এসএস নিয়ে রাখো, এই নাম্বারে নক দিবা, এই নাম্বারে নক দিবা, এই যে এই নাম্বারে 019 14 12 16 28, একটু লিখে নাও 019 14 12 16 28। এই নাম্বার যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আপনাকে আমি দিব, আর আপনাকে এসএস নিয়ে দিতে হবে, এসএস নিয়ে দিতে হবে। কেন মেয়েদের রিপ্লাই দিচ্ছি একদম একদম তো দড়ি ফাটালি মোরা নিহিত দে আমাদেরকে দিয়েন প্লিজ। তোদেরকে দিব, হ্যাঁ তোদেরকে দিব, প্যারা নিস না। তোরা পেট বেঁচে যারা আসছে তারা তো পাবি, তোরা না দিলে তোদের জন্য ওরা ফ্রি ক্লাস ফ্রিতে করতে পারতেছে। হ্যাঁ ঠিক আছে, এটা তোদের উদ্দেশ্যে তো নেওয়া। এমনিতে যদি আমাদের অফলাইন বেচে কেরিয়ারের রেস্টুরেন্ট, আমার রেস্টুরেন্ট যারা আছে সবার জন্য তো ক্লাসটা নেওয়া। যারা বাইরের আছো তাদের কথা বলতেছি, ঠিক আছে? যারা কেরিয়ারে পড়ো, আমার কাছে পড়ো, তারা কোনো প্যারা নিও না, ওকে? তাহলে ডোন্ট সেভ। আমরা দেখো তোমাদের জন্য এত কষ্ট করে জিনিসটা পড়িয়েছি, পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে সবাইকে। তো ততক্ষণে যদি সবাইকে বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগে বলো যে তোমাদের ঠিকঠাক লাগছে কিনা, বলো এরকম সলভ ক্লাস নিবো কিনা, বলে এরকম কয়েকটা টপিক পড়ানোর পর, এরকম কয়েকটা টপিক পড়ানোর পর সলভ ক্লাস দরকার আছে কি নাই। ইয়েস শেয়ার করছে আমার পিডিএফ দেন, আচ্ছা দিব সমস্যা নেই। বলো আমাদের এরকম সলভ ক্লাস দরকার আছে কি নাই, বলো আমার সলভ ক্লাস দরকার আছে কি নাই, বলো না সলভ ক্লাস লাগবে কি না, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে। সেরা স্যার সবসময় সলভ ক্লাস নিয়ে সবসময় বাজি রে, সবসময় কেমনে নিব সেটা? জি ভালো লাগছে ক্লাসটা অনেক, ওকে আছে, দরকার আছে। যাদের দরকার আছে তাদের জন্য নিব তবে নিব না, যদি তোমরা চাও নিব, ছাড়িয়ে নিব না। আগামী একটা সুখবর দিয়ে দিচ্ছে, আগামী শনিবার থেকে তোমরা অল টাইম লাইভ ক্লাস পাবা। আই হোপ যদি বিদ্যুৎ সমস্যা না থাকে, বোর্ডের সমস্যা না থাকে, আমাদের ব্যক্তিগত কোনো সমস্যা না থাকে, আমরা যদি সুস্থ থাকি, তোমাদের দোয়া যদি আমাদের কাছে থাকে, আমরা যদি সবসময় অ্যাক্টিভ থাকতে পারি তোমাদের কাছে, তো ওইরকম যদি অবস্থা হয় তাহলে আমরা সবসময় তোমাদের সাথে আছি, কোনো প্যারা নিও না। শনিবার থেকে তোমাদের জন্য লাইভ ক্লাস শুরু হচ্ছে, ডেইলি রুটিনে ক্লাস হবে কোথায় আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে একটা পেজ দেখাচ্ছি, ওই পেজে ক্লাস হবে। পেজটা কি জানো? কমার্স কেরিয়ার। কে রে এখানে আমার এরকম হলো কেন? এই যে কমার্স কেরিয়ার আজকে, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল। এখানে তো পাসওয়ার্ড করতেছে, পেস্ট করতেছে। এই যে দেখো এই পেজে হবে, ঠিক আছে? সবাই এই পেজে জয়েন হইও। এই পেজে দেখছো এটা কি বলছি, তোমরা শুনছো? তোমরা যারা চট্টগ্রাম, এই পেজে হবে, ঠিক আছে? সবাই এই পেজের সাথে জয়েন হয়ে যাও, এই পেজে লাইভ ক্লাসগুলো পাবা, ওকে?
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শেষ করছি। ওকে, টাটা, বাই বাই। ওকে, ওকে দেন।